আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? যারা ইতোমধ্যে ক্লাসে এসেছেন, কমেন্টে একটা সালামের উত্তর দিন দয়া করে, এবং সাথে সাথে শেয়ার করে দিন এই লাইভটি, যাতে আমাদের বাকি বন্ধুরাও ক্লাসটি মিস না করে। আজকের ক্লাসে আমরা নিচ্ছি সর্বশেষ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা গণিতের লাইভ সলভ ক্লাস। আজকে আমরা দেখব কিছু শর্টকাট পদ্ধতি। এই শর্টকাট পদ্ধতিগুলো কিভাবে এসেছে, অর্থাৎ সূত্রের প্রতিপাদন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আমরা আজকে 15টি প্রশ্নের বিশ্লেষণ করব, যেগুলো থেকে আপনি শিখে যাবেন এমনভাবে যেন চাকরির পরীক্ষায় এ ধরনের যে কোনো প্রশ্ন এলেই আপনি শতভাগ সঠিক উত্তর দিতে পারেন। এই ক্লাস থেকে আপনি শিখবেন ফর্মুলা কিভাবে কাজ করে, শর্টকাট চিন্তা ভাবনা এবং চ্যাপ্টার ভিত্তিক ধারণা আশা করি ক্লিয়ার হবে। মনে রাখবেন, এটা একটা ধারাবাহিক লাইভ ক্লাস, তাই প্রতিদিন উপস্থিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে আমরা লাইভ ক্লাস শুরু করে দিই। আমি স্যাট একাডেমির ফাউন্ডার। আজকে ধারাবাহিক লাইভ ক্লাসে আবারও আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব বেশ কিছু গণিত সমস্যা এবং একই সাথে সমাধান, যেখানে আমরা প্রথমেই অঙ্কটি করব, করার পরে শর্টকাট অ্যাপ্লাই করব, পাশাপাশি এই শর্টকাটটা আমরা পরবর্তী সময়ে মাথার মধ্যে গেঁথে রাখবো। তবে সরাসরি শর্টকাট আমরা মুখস্থ রাখবো না, আমরা নিজেরাই শর্টকাট তৈরি করে নিব। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, শুরুতেই লাইভটি শেয়ার করুন এবং সাথে সাথে কমেন্টে ডান লিখুন। শেয়ার ডান বলে ডান লিখুন। এবং আজকে আমরা একটি করে গণিত করব, পাশাপাশি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব এমন ভাবে যে আপনার এই গণিতটা বুঝতে সুবিধা হচ্ছে বা আপনি বুঝতে পেরেছেন কিনা। তো চলুন আমরা দেরি না করে সরাসরি লাইভ ক্লাসে চলে যাই। অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ক্লাসটি দ্রুত শেয়ার করে দেন। আপনি শেয়ার করলে আপনার পাশাপাশি আরো অনেকেই দেখার সুযোগ পাবে। তাহলে আবারও বলে নিই, আজকে আমরা যে ক্লাসটি দেখছি, বর্তমান সময়ে সার্কুলার হয়েছে প্রধান শিক্ষক নিয়োগ। সেই প্রধান শিক্ষক নিয়োগের সর্বশেষ সরাসরি কোশ্চেনে পরীক্ষা হয়েছে 2012 সালে। সেই কোশ্চেনের আজকে আমরা কিছু গণিত সমাধান দেখব, অর্থাৎ আজকে আমরা 15টি গণিত সমাধান দেখব। এই গণিতগুলো শুধুই সমাধান না, আপনাকে মাথায় রাখতে হবে, আজকে যদি 15টা দেখি, এই 15টা চ্যাপ্টার থেকে আসছে। তার মানে আমরা 15টা অধ্যায়ের বেশ কিছু ধারণা গেইন করে ফেলছি। এইভাবে যদি আমরা প্রত্যেক দিন 15টা, কোনো দিন 30টা, এভাবে যদি গণিতগুলো আমরা সরাসরি লাইভের সমাধান দেখি, আশা করা যায় যে 15 দিন পরে যদি 20টা করেও করেন আপনি, তার মানে কত হচ্ছে 15 দুগুণে 30, তার মানে 300টা কোশ্চেন, মানে প্রায় সবগুলো অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। তার মানে আপনি গণিতে একেবারে উস্তাদ হয়ে যাবেন আশা করা যায়। তো চলুন আমরা দেখি। এখানে প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল। কমেন্ট করে জানান তো, কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, নাকি দৈর্ঘ্য গুণ প্রস্থ, নাকি 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, নাকি ভূমি গুণ উচ্চতা?
কোনটা বলেন তো এখানে? উত্তর কোনটা হবে? আমি উত্তরটা এখানে ঢেকে দিই, কমেন্ট করে জানান, আমি তারপরে আমি আমারটা শুরু করব। আপনারা বললে আমি শুরু করব। এখানে দেখেন বলছে যে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল, যেখানে হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর দেওয়া আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেওয়া আছে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ আর ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, এখানে লিজা আক্তার, আপনি গতদিনও ছিলেন, সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। তারপরে নেছারউদ্দিন ভাইয়া সালাম জানাইছেন, আহাদ আলী আসিফ সালাম জানাইছেন, তারপরে মনি MST মনি সালাম জানাইছেন। অবশ্যই আপনাদেরকেও ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে ভালো আছেন। তো এইখানে দেখেন বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল জানার আগে চলুন আমরা একটি জিনিস দেখে আসি। আমরা এখানে একটি সামান্তরিক আগে চলুন। এটি একটি সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রফলটা কি আমরা জানি। দেখেন আমরা কি জানি, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, জানি যখন ত্রিভুজ হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল জানি হাফ ভূমি আর উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ভূমি উচ্চতা। এখন যদি আমি এটাকে যদি এভাবে টান দিই, তার মানে এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এখানে কয়টা ত্রিভুজ আছে? 2টা না? তার মানে এখানে 2 দিয়ে গুণ করেন। সূত্র পাইলাম আমরা কি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এটা কি ডান? এটা যদি আপনারা ডান বলেন কমেন্টে লেখেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আর সামান্তরিককে আমরা 2টা ভাগে ভাগ করতে পারলাম। 2 ভাগে ভাগ করলে এপাশে একটা ত্রিভুজ, এপাশে একটা ত্রিভুজ। 2টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে, এই যে হাফ আর হাফ যোগ করেন, হাফ আর হাফ যোগ করলে কত হয়? 2, এখানে 1 আর এখানে 1, সমান সমান উপরে 2 নিচে 2, তার মানে কত? 1। এটা যদি বুঝতে পারেন দয়া করে ডান লিখবেন। আবারও বলে রাখি যে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধুই শর্টকাট শিখবো না, শর্টকাট মুখস্থ করবো না, নিজেরাও শর্টকাট তৈরি করা শিখে নেব। আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আপনারা যদি আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন তাহলে দেখা যাবে 10 দিন পরে আপনার প্রায় গণিত কমন পড়ছে এবং আপনি গণিতের যে প্রশ্ন থাকবে ওই অঙ্কটা দেখা মাত্রই আপনি উত্তর বলে দিতে পারবেন। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম, আজকে আবারও বলে নিই, আপনি যখন গণিত করবেন তখন মাথায় রাখবেন যে আপনাকে যখন নতুন কেউ আপনার সঙ্গে যখন কথা বলে তখন কি করে? আপনার সাথে পরিচয় হয়, 2 জন পরস্পর পরিচিত হয়ে দেন আমরা গল্প বা যা তারপরের স্টেপে যাই। তো প্রথমে পরিচয়ের সময় প্রথমে আপনাকে জিজ্ঞায় যে আচ্ছা আপনার নাম কি। তখন আপনি কি সেখানে ক্যালকুলেশন করেন? না, করেন না, সেখানে আপনি সরাসরি নামটা বলে দিচ্ছেন। আবার আপনাকে যদি বলা হয় যে আপনার বাড়ি কোথায়, এটা কিন্তু আপনার ক্যালকুলেশন করা লাগছে না। গণিতের কোশ্চেনটাও সেম কোশ্চেন, গণিতের উত্তরটা কোশ্চেনের মধ্যেই থাকে, শুধু আপনাকে জাস্ট ওয়েট, তাকে বলতে হবে। যদি কেউ জিজ্ঞেস করে, তো আপনাকে কেউ জিজ্ঞেস করছে না, তাহলে কোথায় জিজ্ঞেস করবে? পরীক্ষার খাতায়। তাহলে পরীক্ষার খাতাকে জাস্ট বলেন জাস্ট ওয়েট, আমাকে 30 সেকেন্ড বা 1 মিনিট সময় দাও। কারণ আপনি সাধারণ জ্ঞানে তো আর ওখানে ভাবার কিছু থাকে না। সাধারণ জ্ঞান তো আপনি দেখা মাত্রই তো উত্তর লিখে দিবেন, তার মানে সেখানে আপনার 20 সেকেন্ড বা 15 সেকেন্ডে আপনি উত্তর বলতে পারছেন। কিন্তু গণিতে তো আপনি কিছু গণিতে আপনাকে সময় নিতে হবে। কোনো গণিতে 3 মিনিট লাগবে,
কোনো কোনো গণিতে দেখা গেল যে 15 সেকেন্ডে আপনি উত্তর দিতে পারছেন। সব মিলিয়ে যদি 20টা কোশ্চেন থাকে তবে আপনাকে এই পর্যায়ে যেতে হবে যেন আপনি সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারেন। আমি আশা করি আপনারা যদি আমাদের সাথে কন্টিনিউ করেন তবে আপনি 20 মিনিট না, আপনি 12 থেকে 15 মিনিটের মধ্যে সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে আসি। এখানে দেখেন দ্বিতীয় নাম্বার, আপনারা তাহলে ডান লেখেন, ফার্স্টের এটা ডান হয়ে গেছে। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু জানি হাফ গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা বা ভূমি গুণ উচ্চতা। পরেরটা দেখে এইখানে দেখেন স্পর্শ বিন্দু, আমি বেশি ডিটেলস বললাম না, সামান্তরিক নিয়ে বেশি ডিটেলস বললাম না, কারণ আমরা টু দ্য পয়েন্টে থাকবো আজকে। টু দ্য পয়েন্টে অঙ্কগুলা শেষ করে দিব। জাস্ট শেষ করে দেওয়ার পরে আপনি যদি কোথাও বুঝতে না পারেন, আপনি যদি কোনো প্রশ্নে বুঝতে না পারেন বা আমার বোঝানোটা এই লাইভ চলাকালীন বুঝতে না পারেন, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি লাইভটা শেষ হয়ে গেলে জাস্ট কি করবেন, লাইভ শেষ হয়ে গেলে আবার একটু যেখানে বুঝবেন না টেনে ওখানে দেখে নেবেন, তাহলে আশা করা যায় যে আপনি তখন বুঝতে পারবেন। তো এখানে দেখেন স্পর্শ বিন্দুগামী, এখানে বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি। একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এটার উত্তর কত হবে? এক সমকোণের অর্ধেক মানে 45 ডিগ্রি, নাকি দুই সমকোণ? এক সমকোণের অর্ধেক আমরা জানি 45 ডিগ্রি, দুই সমকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ মানে লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। এখন এটা কোনটা হবে? দুই সমকোণ হবে না এক সমকোণ হবে? এক ভাই বলেছে ডান লিখেছে, পরে এটা বলেন তো কত হতে পারে? দুই সমকোণ না এক সমকোণ, কোনটা হতে পারে? দুই সমকোণ হবে না এক সমকোণ হবে? উত্তর কিন্তু দুই সমকোণ অথবা এক সমকোণ, কোনটা হতে পারে? চলুন আমরা দেখে নিই। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এখন যেহেতু এখানে উল্লেখ আছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কখন পাই আমরা? ব্যাসার্ধ পাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রে। তাহলে আমরা বৃত্তটা আঁকাই। এখানে এটা বৃত্ত না, বৃত্তের এটা হচ্ছে বিন্দু। বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যে রেখাগুলো আঁকি, এই যে একটা রেখা আঁকলাম, এটাকে বলা হয় ব্যাস। আমরা জানি যে ব্যাস ইকুয়াল টু আবার কি জানি? জ্যা। আমরা জানি যে একটা বৃত্তের অসংখ্য জ্যা থাকে, অসংখ্য ব্যাস থাকে। তো বৃত্তের বৃহত্তম ব্যাস জ্যাটাই হচ্ছে ব্যাস, অর্থাৎ এই জ্যাটা এর থেকে এটা বড়। তার মানে কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটা সব থেকে বড় জ্যা, এবং সব থেকে বড় জ্যায়ের নাম হচ্ছে ব্যাস। আর ব্যাসের অর্ধেক হচ্ছে কি? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আমরা এখানে আরেকবার আঁকাই। এইটা মনে করেন যে কেন্দ্র, এইটা টোটালটা ব্যাস, তার মানে এইটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রেডিয়াস, ইংলিশে বলা হয় রেডিয়াস। আর এটা হচ্ছে আর। এখন বলছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ এমন একটা স্পর্শ যেখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে যে যেই বিন্দুতে স্পর্শ করেছে, কাকে স্পর্শ করবে? স্পর্শককে। তাহলে এইখানে দুইটা জিনিস আপনি মাথায় রাখেন, দুইটা জিনিস মাথায় ঢুকান, মাথার ভিতরে এখনই ঢুকাই ফেলেন। একটার নাম হচ্ছে স্পর্শক, আর একটার নাম কি? ছেদক। যদি এমন কোন একটি রেখা বা রেখাংশ, যাই বলে না কেন, রশ্মি যদি এই যে পরিধির উপর দিয়ে যায়, পরিধির উপর দিয়ে যায়, তখন যে রেখাটা যাচ্ছে সেটা জাস্ট স্পর্শ করে যাচ্ছে। আর যদি ভিতর দিয়ে যায় তাহলে এগুলো হচ্ছে ছেদক। তার মানে ভিতর দিয়ে গেলে এটার নাম ছেদক। আর বৃত্তের পরিধি, আমরা এখান থেকে নামগুলা দেখে নিই। এটার নাম কেন্দ্র, এটার নাম কি? আমরা ভিন্ন কালার ইউজ করি। এটার নাম হচ্ছে কেন্দ্র, এটার নাম কি বললাম? কেন্দ্র। আর এইটা হচ্ছে ব্যাসার্ধ।
একটা বৃত্তের একজন বলেন তো কেউ যে একটা বৃত্তের সর্বোচ্চ কতগুলা ব্যাসার্ধ থাকে? একটা বৃত্তের সর্বোচ্চ কতগুলা ব্যাসার্ধ থাকে একজন কেউ বলেন তো। এটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ দুইটা মিলে হয়, অর্থাৎ এই পুরো গ্রিনটা হচ্ছে ব্যাস। ব্যাস। আর এই যে রেখাটা পাচ্ছেন না, বক্রাকার রেখা, এটার নাম হচ্ছে পরিধি, অর্থাৎ এটা হচ্ছে পরিধি। স্পর্শক তখনই হয় যখন পরিধির সাথে স্পর্শ করে। পরিধির সাথে বাইরের কোনো রেখা যখন স্পর্শ করে তাকে বলা হয় স্পর্শক। এখন এর আগে আমরা একটা জিনিস দেখে আসি, চলেন এর আগে আমরা একটা জিনিস দেখে আসি। এটা একটা মনে করেন রেখা, এই রেখার বাইরে থেকে কোনো বিন্দু থেকে যদি রেখার উপরে যে যতগুলো আমরা রেখা আঁকি, রেখাংশ আঁকছি আমরা এখানে, সব থেকে ছোট হচ্ছে এটা। সব থেকে কি এটা ছোট না? ছোটটা হয় লম্ব। ছোটটাকে কি বললাম? ছোটটা বললাম লম্ব। তার মানে এটা লম্ব, আর লম্ব যখন হয় তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। আমরা জাস্ট এখানে বৃত্তটা দেখেন, ওই কালার তো আলাদা হয়ে আছে না, যা এটা কালার তো ঠিক হয় নাই। তো আমরা চলুন অ্যানোটেশনের মাধ্যমে দেখে আসি। আমরা একটা বৃত্ত আঁকাই, জাস্ট একটা বৃত্ত আঁকাই। এটা মনে করেন বৃত্ত আঁকাইলাম, এটা কেন্দ্রবিন্দু। আর এদিক দিয়ে একটা রেখা আঁকাবো মনে করেন। আর এখান থেকে আরেকটা রেখা আঁকাই, এখান থেকে এই জায়গা থেকে আরো আঁকান একটা, বা এখান থেকে আরো আঁকান, আঁকতে থাকেন। দেখেন এইটা হচ্ছে সব থেকে ছোট, আর ছোটটা কি করে? ছোটটা এখানে কত ডিগ্রি উৎপন্ন করে? ছোটটা এখানে কোণ উৎপন্ন করবে 90 ডিগ্রি। আবার এখানেও কত ডিগ্রি উৎপন্ন করবে? 90 ডিগ্রি। অর্থাৎ এখানে একটা উপপাদ্য আছে যে বৃত্তের ব্যাসার্ধ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগামী স্পর্শকের উপর ওই ব্যাসার্ধ লম্ব হয়। আর একটা রেখা যখন আর একটা রেখার উপর লম্ব হয় তখন তার কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এরকম, একটা রেখার উপরে যদি অন্য একটা রেখা লম্ব হয় তার কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে হচ্ছে এক, নাজার কত হবে? এক সমকোণ। তাহলে চলুন আমরা দেখে আসি। তার মানে হলো এই যে এখানে দেখেন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? তাহলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ। আপনারা যদি এটা বুঝতে পারেন তবে দয়া করে ডান লিখুন, আর ডান না লিখলেও অসুবিধা নেই। যদি নাই বুঝে থাকেন তবে আমি আপনাকে অনুরোধ করব ক্লাসটি শেষ হয়ে গেলে লাইভ ভিডিওটা আবার একবার টেনে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন 100%। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। আর যারা যারা বুঝতে পেরেছেন অনুগ্রহ করে ডান লিখুন। অনেকেই লিখেছে এক সমকোণ, জান্নাতুল নাইমা সাথী এক সমকোণ, সুলাইমান এক সমকোণ। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন, খুব ভালো লাগছে আমার। এবার আমরা এই অঙ্কে আসি। এই অঙ্কটা পড়েন একবার। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমাদের ক্লাসগুলো তো অবশ্যই ইন্টারেক্টিভ হতে হবে, তাই না? আমরা যদি এমন করি যে যেই ক্লাসটি নিব ওই নোটটি যদি আমরা আধা ঘন্টা আগে আপনাদেরকে সরবরাহ করি, সেটা কেমন হবে? তাহলে আপনারা ওই প্রশ্নগুলো পড়লেন আগে থেকে। আপনাদের একটু মতামত জানতে চাচ্ছি। জাস্ট ধরেন আজকে আমরা 30টা কোশ্চেনের উপরে লাইভ ক্লাস নিব, বা 25টা কোশ্চেনের উপরে লাইভ ক্লাস নিব, যেগুলো পরীক্ষায় আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। সেই কোশ্চেনগুলোকে আমরা আগে থেকে সরবরাহ করব আপনাদেরকে, সাথে সাথে প্রশ্ন, সাথে সাথে সমাধান। একটু 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 কমেন্ট করে জানাবেন তো। অনেকেই ডান লিখেছে, যাক ভালো লাগছে আমার যে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি। একটু একটু পরামর্শ চাচ্ছি আপনাদের কাছ থেকে, যে আমরা এখন থেকে তো নিয়মিতই লাইভ ক্লাস নিব, যেখানে 3 দিন আমাদের বিষয় ভিত্তিক আর 4 দিন হবে কি সলভ ক্লাস বা প্রশ্ন সমাধান, সলভ ক্লাস। তো সলভ ক্লাস যেদিন নিব আমরা, কোন কোন বিষয়ের উপরে সলভ ক্লাস নিব
আমরা কি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিব এবং ওই সলভ ক্লাসের প্রশ্ন সমাধানটা আপনাদেরকে দিয়ে দিব, নাকি পরে দিব? কোনটা হইলে সুবিধা হয় আপনাদের জন্য? খুব ভালো হয়। তাহলে আমি গণিতের শিক্ষক নয় ঠিক, আপনাদের জন্য এবং স্যাট একাডেমির প্রয়োজনে আমি গণিতের ক্লাসটি নিচ্ছি। আমি মূলত স্টুডেন্ট স্ট্যাটিস্টিক্সের আর স্যাট একাডেমির ফাউন্ডার। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যে যে গণিতের উপরে ক্লাস নিব, অর্থাৎ যে যে সমাধানগুলো দেখাবো, সেই প্রশ্ন এবং সমাধানটি আমরা মিনিমাম 2 ঘন্টা আগে আপনাদেরকে সরবরাহ করব। যদি 2 ঘন্টা আগে সরবরাহ করি, তাহলে হয়তো আপনারা একটু জাস্ট প্রশ্নগুলো যদি পড়ে ফেলতে পারেন, তাহলে আমাদের লাইভ ক্লাসে কম সময়ের মধ্যে আমরা অনেক কিছু দেখিয়ে দিতে পারবো। তাহলে আমরা আগামী দিন থেকে এটি করব, যখনই কোনো ক্লাস নিব আমরা নোট সরবরাহ করে দিব। আমরা আমাদের ভিডিওতে এখানে লিঙ্ক দিয়ে দিব, পাশাপাশি আমাদের সাইট তো আছেই, অথবা আপনাদেরকে বলে দিব যে এই সমাধানগুলো আজকে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি। এখানে দেখেন বলছে একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে কত লাভ হয়। আমরা এই অঙ্কগুলো প্রথমে ছোট বাচ্চার মতো করব। কি করব বলেন তো? ছোট বাচ্চারা যেভাবে করে ঠিক সেভাবে করব। করার পরে এখান থেকে একটা সূত্র আসবে। কি সূত্র? শর্টকাট, নাকি রাজার? শর্টকাট। সেই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব। চলুন তাহলে অঙ্কটা আগে প্রথমে ছোট বাচ্চারা যেভাবে করেছে সেভাবে করি। সেভাবে করার পরে আমরা আগে আগে ওই স্টাইলে দেখি। আমরা দেখেন এখানে বলছে একটি কলম 25 টাকা। আমরা জাস্ট শর্টকাটের আগে আমরা আগে জেনে নিতে চাচ্ছি এই 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়। 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। আমি যদি ধরে নিই কলমের ক্রয় মূল্য ক টাকা, পারবো না? অথবা কি টাকা? x টাকা। তার মানে আমি ক অথবা x ধরে নিতে পারি। তার মানে আমি ধরলাম কলমের ক্রয় মূল্য ক টাকা। তাহলে বিক্রয় করলে যদি ক্ষতি হয়, ক্ষতি হইলে ক্রয় মূল্যের সাথে যোগ হয় না বিয়োগ হয়? ক্ষতি যদি হয়, আমি বলে নি, দেখেন এখানে আমার ক্রয় মূল্য ছিল আগে 100 টাকা। এখন যদি ক্ষতি যদি কত টাকা হয়, ক্ষতি যদি 10 টাকা হয়, তার মানে আমার এখানে কত টাকায় 90 টাকা রয়ে গেল না? তার মানে এখানে 10 যোগ হবে না, ক্ষতি হলে বিয়োগ হবে। ক্ষতি হলে বিয়োগ হয়। ক্ষতি হলে কি হবে? বিয়োগ। আর লাভ হইলে হবে যোগ। তার মানে এখানে দেখেন আমার যখন ক্ষতি হয়, 15 টাকা বিক্রয় করলে ক্ষতি হয়। এখানে দেখেন যে এইখানে আমার 100 টাকা ছিল, যদি 10 টাকায় যদি ক্ষতি হয় তাহলে কত টাকা হবে? আমার বিক্রয় মূল্য 90 টাকা। আবার যদি এখানে বিক্রয় মূল্য 90 টাকা, তো তাহলে আমি এখানে লিখতে পারি 25 টাকা যদি বিক্রয় করি তাহলে কত টাকা ক্ষতি হয়? একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতি হয়। আবার যখন 35 টাকা বিক্রয় করলে তত লাভ হয়। এই অঙ্কটা শর্টকাটে আমরা এভাবে করতে পারি, জাস্ট 25 যোগ কত? 35 ভাগ 2 ইকুয়াল টু কত? 30। এটা তো পাচ্ছি আমরা, নাকি? এটা তো পাই আমরা 30 টাকা। কিন্তু আমি বলছি আমরা এভাবে করব না, আমরা এমন ভাবে করব যেন এই সূত্রটা কিভাবে আসলো সেটা দেখব। চলুন তাহলে আমরা সূত্র দেখে আসি। কলমের ক্রয় মূল্য আমাদের কত ছিল? ক টাকা। তাহলে বিক্রয় মূল্য কত এখানে আছে? 25 টাকা, তাই না? হ্যাঁ, আর এখানে 35 টাকা, তাই না? তার মানে 35 টাকা এখানে হচ্ছে লাভ হয়েছে। যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি করব? আমরা বিয়োগ করব। আর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য কত কি করব? আমরা যোগ করব। তার মানে 25 আর 35 বিয়োগ কি হবে? ক। এইটার যে অবস্থা এইটারও ঠিক সেই অবস্থা। তার মানে আমি পাবো ক যোগ 25 ইকুয়াল টু 35 বিয়োগ ক। আমাকে ক এর মান বের করতে হবে। তার মানে ওপাশে 1 টাকা, এপাশে আসলে কয় টাকা হবে? 2 টাকা। আর এপাশে এটাও বিয়োগ হবে। এটা থেকে তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ হবে, তাহলে ক্ষতি পাওয়া যাবে। তার মানে এটা আমার ক্ষতি, আর এটা হচ্ছে আমার লাভ। যেই লাভ হবে সেই ক্ষতি হবে, এটাও বিয়োগই হবে, এটাও বিয়োগই হবে। তার মানে এটা 25 আর 35 যোগ করলে কত হচ্ছে?
এর পাশে 35 আর এর পাশে মাইনাস, তার মানে এখানে 25 যোগ হইল সমান সমান 35 যোগ 25 ভাগ 2, এর পাশে গুণ, ওর পাশে গেলে কি ভাগ। তার মানে আমি সূত্র পাচ্ছি যে যখন সমান সমান লাভ হয় এবং ক্ষতিও হয় তখন দুইটার যোগফল। দেখেন সূত্র তাহলে এটাই না? অথবা আমি অপশনে আসি, দেখেন যে আমার বিক্রয় কত করলাম আমি 25 টাকায়, 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় আবার 35 টাকায় বিক্রয় করলে ঠিক ততই লাভ হয়। এখানে আমি অপশন টেস্ট করি, দেখেন যেমন 28 টাকায় যদি আমি হয়, ক্রয় মূল্য 28 টাকা হয়, নজর এখানে লক্ষ্য করো 28 টাকা হয়, 28 থেকে 25 বাদ দিলে কত থাকে 3, আবার 35 থেকে 28 বাদ দিলে কত থাকে 35 থেকে 28 বাদ দিলে কত থাকে 7, যেখানে এখানে হচ্ছে 3 আর এটার জন্য হচ্ছে 7, সমান সমান হচ্ছে কি। আবার এটার দেখি আমরা 30 থেকে 25 বিয়োগ করি, থাকে কত 5, আর 35 থেকে 30 বিয়োগ করি, থাকে কত 5। এইভাবে মানে অপশন টেস্ট করেও পারতেছি একই অঙ্ক। আবার আমরা জাস্ট এই সকল ক্ষেত্রে কোনো কথা নাই। আপনার যদি ক্রয় মূল্য সেম থাকে তাহলে এখানে একটি কথা লিখে রাখেন, ক্রয় মূল্য যদি সেম থাকে, এটা লিখে রাখেন এখনই, ক্রয় মূল্য যদি একই থাকে, ক্রয় মূল্য যদি একই থাকে এবং বিক্রয় মূল্যতে একবার লাভ হবে একবার ক্ষতি হবে, এবং বলছে সমান যদি থাকে, বিক্রয় মূল্যতে ক্ষতি এবং লাভের পরিমাণ যদি সমান হয় তবে সে সকল ক্ষেত্রে কিছুই করব না, এইটা আর এটা যোগ করে দেবো। এখানে না ছোট বলে আমি 30 থেকে 25 বিয়োগ করলে 5 পাই, 30 থেকে 35 বিয়োগ করলে 5 পাই, কিন্তু এটা যদি আরো বড় অঙ্ক হইতো, কথার কথা এখানে অনেক বড় কিছু সংখ্যা দেওয়া আছে, এরকম অনেক বড় দেওয়া আছে, তখন তো এই প্রত্যেকটা অপশন টেস্ট করতে আমাদের সময় চলে যাবে। তাই কি করব, তখন এই সকল ক্ষেত্রে জাস্ট দুইটা যোগ করে দিব, যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করব, তাহলে যেটা পাবো সেটাই হবে উত্তর। এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ডান লিখুন, অবশ্যই ডান লিখুন। এখানে হ্যাঁ বিয়োগ হবে, আরিফ ঠিকই বলেছে, তামান্না তিথি আজকেও আছে, কতদিনও ছিলে আরিফ ছিল। হয়েছে কি, এটা হয়ে গেলে ডান লিখুন, এটা আমরা বুঝতে পেরেছি। এ সকল অঙ্কে কি করব, জাস্ট যদি ক্রয় মূল্য একই থাকে, বিক্রয় মূল্য এমন ভাবে বিক্রয় করব যে ক্ষতি এবং লাভের পরিমাণ সমান থাকলে দুইটার যোগফলের কি অর্ধেক বা তাদের গড়, একই তো কথা। যদি হয়ে যায় তবে অবশ্যই ডান লিখুন। হ্যাঁ ডান, থ্যাংক ইউ। আব্দুল হক সবুজ ডান বলেছে। আমরা এই অঙ্কটা দেখব, আমরা এই অঙ্কটা নানান ওয়েতে করতে পারবো। এখানে বলছে দেখেন, একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের কত 1/8 লাভ হলো, গরুটির ক্রয় মূল্য কত। আমরা এটাও 2-3টা ওয়েতে দেখব। যেমন দেখেন এখানে বলছে যে আমরা বিক্রয় করছি এত টাকায়, কিন্তু ক্রয় মূল্য এখনো পায় নাই, তবে ক্রয় মূল্যের লাভ কত অংশ 1/8। দেখেন এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে লাভ কত পার্সেন্ট হবে, 12.5 টাকা না? এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, আর এটা কি লাভ। মানে এখানে কত অংশ বলছে 1/8, তার মানে কি 100 ভাগ কত 8, ভাগ করলে কত হয় 12.5, অর্থাৎ 100 টাকায় 12.5 লাভ হচ্ছে। তাহলে এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত টাকা হচ্ছে আমার, 4×12 48, আর 50 পয়সা 4 বার গুণ করলে 2 টাকা, 48 টাকা আর 2 টাকা কয় টাকা হলো 50 টাকা। তার মানে আমার যদি ক্রয় মূল্য 400 টাকা থাকতো, কারণ এখানে 4 দিয়ে গুণ করলাম, এখানেও 4 দিয়ে গুণ করলাম, তার মানে 400 যদি থাকতো, তার মানে এখানে হয়তো 400 টাকা, যদি ক্রয় মূল্য 400 হইতো, আর লাভ কত হইলো, লাভ 50, মিলে কত হইলো 450। আমি যদি 100 দিয়ে ধরতাম, আমি তো সংক্ষেপে দেখাইলাম, তখনও পারতাম। আবার যদি এই অঙ্কটাকে আমি যদি এভাবে ধরতাম যে মনে করি ক্রয় মূল্য কত ছিল ক, তাহলে লাভ কত হয়েছে ক এর কত অংশ 1/8, মানে কি ক/8, আর লাভ আর ক্রয় মূল্য মিলেই তো এটা নাকি, হ্যাঁ লাভ আর ক্রয় মূল্যই মিলেই তো এটা।
বিক্রয় মূল্য যদি লাভে বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করতে হয়, আর যদি বিক্রয়ে যদি ক্ষতি হয়, সাধারণ কথা এখানে দেখেন, আমার ক্রয় মূল্য ছিল আগে 100 টাকা, যদি 10 টাকা ক্ষতি হয় 100 টাকা থেকে 10 টাকা বিয়োগ করবো, থাকবে কত? তাহলে আমার মূলধন কয় টাকা কমে গেল? 10 টাকা। তার মানে কি, যদি ক্ষতি হচ্ছে তখন কি করবো আমরা? বিয়োগ করব। আর যদি লাভ হয় 10 টাকা, যদি লাভ হয় 100 টাকায়, তখন যোগ করব। 10 টাকা লাভ হইলে আমার আগে ছিল 100 টাকা, এখন হয়ে যাবে কত টাকা? 110 টাকা। তো এখানে দেখেন আমি ক্রয় মূল্য ছিল না, জাস্ট ধরে নিলাম, ক্রয় মূল্য ধরে নিলাম কত? ক। আর লাভ হয়েছে কত অংশ? এত অংশ। ক এর এত অংশ, ক এর এত অংশ, ক এর 1/8, এর মানে কত? গুণ না? তারপর ক গুণ 1/8। আমরা তো এখন ছোট বাচ্চাদের অঙ্ক করছি না, আমরা তো শর্টকাটটা শিখছি। আমরা যখন এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তখন আমরা বিস্তারিত কথা বলবো। জাস্ট আমি বিভিন্ন ওয়ে বলছি, আমি আশা করি যে আপনারা এই সব কিছু পারেন, এই কারণে আমি এটাকে সংক্ষেপে লিখলাম ক বাই কত? 8। তার মানে এটা হচ্ছে আমার লাভ, আর এটা কি ছিল? ক্রয় মূল্য। আর এটা কি? লাভ। এই দুইটা যোগ করলে পাবো আমি 8 ক যোগ কত? ক ভাগ কত? 8, অর্থাৎ কত? 9 ক ভাগ কত? 8। তার মানে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে? 9 ক বাই 8। তাহলে বিক্রয় মূল্য যখন এটা তখন সমান হয়ে যাবে না? হবে না? হবে না? সমান হয়ে যাবে। অর্থাৎ হয়ে যাবে কত? যে এখানে আমি ছোট করে লিখে দিই, দেখান। তার মানে হচ্ছে 9 ক ভাগ 8 ইকুয়াল টু কত? 450। তার মানে ক ইকুয়াল টু হবে, এপাশে 8 গুণ, ওপাশে গেলে ভাগ, ওপাশে গেলে কি হবে? গুণ। 9 এখানে গুণ, ওপাশে গেলে ভাগ, অর্থাৎ 450 গুণ 8 ভাগ কত? 9 নাকি? তাহলে 9 এখানে কত হচ্ছে? 5। 50 গুণ 8 সমান সমান কত হচ্ছে? কয়ের মান? ৫০ 40। অর্থাৎ আমার ক্রয় মূল্য ছিল 400 টাকা। 400 টাকা যদি হয় তাহলে 400 টাকার 8 ভাগের 1 ভাগ করলে কত টাকা হয়? 50 টাকা না? 50 টাকা হয় 450 টাকা। এবার আমরা এইটাকে শর্টকাট ওয়েতে করি, তাই না? দুইটা নিয়ম তো দেখাইলাম, এবার দেখবো শর্টকাট ওয়ে, একেবারে শর্টকাট ওয়ে। এখানে লক্ষ্য করতে হবে, আমার এখানে অঙ্ক লক্ষ্য করতে হবে যে এইটার মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য 450 টাকা, আর লাভ হয়েছে কত অংশ? অর্থাৎ এগুলো সব ক্রয় মূল্য, এই চারটার যে কোনো একটা ক্রয় মূল্য। অপশন টেস্টে মানে কি, এটা চারটার যে কোনো একটা ক্রয় মূল্য। এটাকে আমি যদি 1/8 করি তাহলে 1/8 করতে গেলে ভাঙ্গা চলে আসবে, তাহলে আমি জোর খুঁজতে যাবো। এখানেও 8/8 করলে তাও ভাঙ্গা চলে আসছে, এখানে 8/8 করতে গেলে এখানে ভাঙ্গা আসছে। আর এখানে যদি আমি করতে যাই 8 ভাগের 1 ভাগ সমান সমান কত? 50। 50 আর 400 সমান সমান 50 আর 400 সমান সমান 450। কি? এটা তো বাদ চলেই যাবে। হ্যাঁ, এটা তো 450। হ্যাঁ, এই দুটো আগেই বাদ। 450 এর বেশি যেহেতু আছে অলরেডি, ক্রয় মূল্য এটা যদি হয় তাহলে তো লাভ হবেই না। তার মানে এই দুটো তো বাদই হয়ে যাচ্ছে, আর 300 তো হচ্ছেই না। তার মানে কত হচ্ছে? 400। এটা শর্টকাট। আপনি যখন এই অঙ্কগুলো দেখবেন তখন আপনার কোনো ধরনের শর্টকাট মুখস্থ করা লাগবে না। আমরা এখানে 3টা ওয়ে দেখাইছি। এবার যদি এটা বুঝতে পারেন আপনারা ডান লিখুন, আমরা পরেরটায় যাব। আপনাদের ক্লাস কেমন লাগছে? ডান না? এটা তো আমি শর্টকাটই দেখালাম, এটা কি শর্টকাট না? এখানে বলছে জসিম উদ্দিন জসিম ভাই, এটা কি শর্টকাট বললাম না? এখানে দেখেন না, এটা বিক্রয় মূল্য কত? 450। ক্রয় মূল্য তো 500 টাকা হইলে বিক্রয় মূল্য 450, লাভ তো হবে না। এখানেও হবে না, এটা বাদ। এখানেও হবে না, এটা বাদ। 300-র ক্ষেত্রে তো ভাগ করলে হচ্ছে না, ভাঙ্গা অংশ আসছে। 400-র ক্ষেত্রে 8 ভাগের একে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগ সমান কত পাচ্ছি? 50। তার মানে এক অংশ কত? 50 না? লাভ কত হলো তাহলে? 50 টাকা। 50 টাকা আর 400 টাকা যোগ করলে কত হয়? তাহলে এটা কি শর্টকাট হয় নাই? হয়েছে। পরেরটাই যাই। এই অঙ্কটা পড়েন তো। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। একটা চৌবাচ্চা, ধরেন কথার কথা একটা বালতি হতে পারে, বা আমরা চৌবাচ্চা বলতে গেলে যে আমরা যে ছাদের উপরে যে টাঙ্কিগুলো থাকে না, পানির টাঙ্কিগুলো, সেগুলোই তো চৌবাচ্চা না? এই চৌবাচ্চার তিনটা নল আছে,
কথার কথা বলেছে, আপনার আইকিউ টেস্ট করার জন্য বলছে যে এই চৌবাচ্চার মোট 3টা নল আছে, যদি একটা করে নল খুলে দিই তাহলে প্রথম নল দিয়ে কয় ঘন্টা লাগে? এই দুটো বন্ধ থাকবে তখন, তাই না? একটা নল খুলে দিলে পুরো চৌবাচ্চার পানি পূর্ণ হতে লাগবে কয় ঘন্টা? 10 ঘন্টা। আবার দ্বিতীয়টা দিয়ে লাগে কত? তার মানে এই চৌবাচ্চার নলটা একটু বেশি, তাই না? তারপরে এটা এটা কত? 12 ঘন্টা। আবার তৃতীয় চৌবাচ্চা যখন এই দুটো বন্ধ থাকে, এটা যখন খোলা থাকে তখন কয় ঘন্টা লাগে? 15 ঘন্টা। এই সকল অঙ্কের ক্ষেত্রে আমাকে সম্পূর্ণ অংশ তো বের করতে হবে। সম্পূর্ণ অংশ যখন দেওয়া থাকে না তখন সম্পূর্ণ অংশের মান হচ্ছে 1। যেটা বললাম এটা সূত্র মাথায় রাখবেন। কি বললাম? যে যদি সম্পূর্ণ অংশ দেওয়া না থাকে তখন সে সকল ক্ষেত্রে সম্পূর্ণ অংশ হচ্ছে 1। অর্থাৎ চৌবাচ্চা কয়টা? একটা। তার মানে সম্পূর্ণ অংশ কত হবে? 1। যদি 10 ঘন্টায় পূর্ণ হয় একটা চৌবাচ্চা, তাহলে কি 1 ঘন্টায় পূর্ণ হতে পারবে? ঐকিক নিয়ম অনুযায়ী আমরা সচরাচর একে বের করে নিব। তাহলে এখানে দেখেন 3টি নল আবার একসঙ্গে খুলে দিব। খুলে দিলে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তার মানে আমার এখানে এদিকে ডান দিকে সময় দেওয়া আছে, আবার কি বলতেছে? সময় বের করতে হবে, তাই না? সময় বের করতে যখন বলছে এই সকল ক্ষেত্রে শর্টকাট যদি বলি, একেবারে শর্টকাট যদি বলি, কিছুই না, এই কয়টা প্রথমে লসাগু করবেন। কি করবো আমরা? লসাগু। লসাগু কত হবে এখানে? 60 হবে, তাই না? দিয়ে তাহলে 10কে ভাগ করেন 60 দিয়ে, কত হবে এখানে? 6 10 60। আর 12 দিয়ে ভাগ করেন 5 12 60। 15 দিয়ে ভাগ করলে 4 15 60। এটাকে ক্যালকুলেশন করলে উপরে পাবো কত আমি? 15 না? আর নিচে কত পাবো? 60। অর্থাৎ উপরে পাচ্ছি আমি 1 আর নিচে পাচ্ছি 4। অর্থাৎ 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে কত অংশ? 4 অংশ। এখন এখানে বলছে কতটুকু পূর্ণ হতে হবে? অর্ধেক। তার মানে 1 ঘন্টা যদি 1 এর 4 অংশ পূর্ণ হয়, তাহলে 2 ঘন্টা কি অর্ধেক পূর্ণ হয়ে যাবে না? হবে না? তার মানে এখানে উত্তর হচ্ছে 2 ঘন্টা। এটা যদি এভাবে করেন, আমি আগে শর্টকাটটা বলে দিলাম, তাই না? শর্টকাট হচ্ছে যে আগে প্রথমে 1 ঘন্টায় বের করতে হবে। 1 ঘন্টায় বের করার নিয়ম হচ্ছে, আবার বলি, 1 ঘন্টায় বের করার নিয়ম হচ্ছে যে সবগুলাকে 1/, তত করে দিতে হবে। কি করতে হবে? 1/, তত। তার মানে এই সবগুলার যেন ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ বা অপারেশন করা যায়, সেজন্য এগুলা লসাগু বের করতে হবে। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে এই 3টা দিয়েই ভাগ করা যাবে। 10 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে। তাহলে তার লসাগু 60। এই 60 10 দিয়ে ভাগ করলে থাকে 6, 12 দিয়ে ভাগ করলে 5, আর 15 দিয়ে ভাগ করলে 4। এই 3টার যোগফল কত? 15, আর নিচে 60। এটা কিভাবে আসছে দেখে আমি আপনাদেরকে। এবার দেখেন, প্রথম নল দিয়ে পূর্ণ হইতে 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ? 1 এর 10 অংশ। দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ? 1 এর 12 অংশ। আর তৃতীয়টা দিয়ে 1 এর 15। এখন কথা হচ্ছে যে আমরা সবগুলো একসাথে যোগ করলাম কেন? এটাই তো প্রশ্ন, নাকি? কারণ আমরা ওই 1 ঘন্টায় 3টা নলই খুলে দিচ্ছি একসাথে। কি করেছি আমরা? 3টা নলে একসাথে খুলে দিয়েছি। তার মানে 1 ঘন্টায় প্রথম দিয়ে এটুকু, দ্বিতীয় নল দিয়ে এই এতটুকু পূর্ণ হয়, তৃতীয়টা দিয়ে এতটুকু পূর্ণ হয়। তার মানে সবগুলাকে যোগ করব। আমি সংক্ষেপে যেটা দেখাইছিলাম, এখন এখানে লসাগু করতে হবে। এদের লসাগু 60। এখানে 10 দিয়ে ভাগ করলে কত? এখানে 6, তারপরে 5, তারপরে 4। এটা এখন 1 ঘন্টায় পূর্ণ হলো কত? 1 এর 4 অংশ। আমাকে পূর্ণ করতে হবে কতটুকু? অর্ধেক। তার মানে এটা সমান সমান আমরা পাইলাম 1 এর 4। আর এখানে যদি 2 দিয়ে গুণ করি, তার মানে কি এটা অর্ধেক হয়ে যাবে না? এটা তার মানে 1 এর 2। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারলে ডান লেখেন। হ্যাঁ, ডান। আব্দুল হক সবুজ ভাই, ডান। আর ক্লাস কেমন লাগছে? বুঝতে পারছেন কিনা? বোঝানোর ধরন ঠিক আছে কিনা? কারণ আমি প্রথমে ডিটেলস দেখাচ্ছি, এছাড়া আপনাকে শর্টকাট দেখাচ্ছি, অঙ্কটা নিয়ে বিশ্লেষণও করছি। পরিশেষে শর্টকাটটা মনে রাখার বুদ্ধিও দেখিয়ে দিচ্ছি যে যখন চৌবাচ্চা বা এ ধরনের সময় বা কাজের অঙ্ক আসবে, কোনো কিছুই না, একাধিক মানুষ যখন থাকবে তখন সকল ক্ষেত্রেই হয় যদি দিন বের করতে বলে তাহলে প্রথমেই 1 এর জন্য বের করে নেবেন, আর যদি সময় বের করতে বলে তখনও 1 এর জন্য বের করে নেবেন। যদি দিন বলে, দিন আর সময়টা একই, কাজের ক্ষেত্রে যদি বলে সেক্ষেত্রেও 1 অংশ বের করে নিব আমরা, অথবা 1 ঘন্টায় বা 1 দিনে। আপনারা কি বুঝতে পারছেন আমার সাথে আমি যেভাবে অঙ্কগুলা দেখাচ্ছি?
যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই অঙ্কগুলা আপনি এমন ভাবে শিখে নিন যেন এই ধরনের অঙ্ক যে কোনো পরীক্ষা আসলে আপনি 100% পারেন। আর আমার লক্ষ্যও তো সেটাই, যে আমি আপনাদের সাথে সময় দিচ্ছি একটাই কারণে, যেন আমি যে গণিতগুলা আজকে দেখাচ্ছি আপনার যে পরীক্ষায় যেভাবে আসুক না কেন যেন আপনি 100% সেটার উত্তর দিতে পারেন। আমরা কি পারবো না? পারবো না? অবশ্যই পারবো না। ডান লিখেছে আফফান, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই যাই। দেখেন এই অঙ্কটা পড়ি আমরা, এবার কাজের অঙ্ক আসছে। 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। এখানে অঙ্কটা কি বলছে? 30 জন লোক, কয়জন? 30 জন, তাই না? 30 জনে কি করছে? 24 দিনে একটা কাজ সম্পূর্ণ করে চলে যাবে তারা। 24 জন লোক 30 জন লোক এভাবে কতদিন কাজ করবে? 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে কতদিন কাজ করলে একটা কাজ সম্পূর্ণ করতে পারবে? 24 দিন। এটুকু তো মাথার মধ্যে আসছে নাকি? পরে বলছে কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেল। 12 দিন পরে ডান, মানে চলে গেছে। কয়জন চলে গেল? অর্ধেক মানুষ চলে গেছে। কতজন চলে গেল? 30-এর অর্ধেক কত? 15, তাই না? আর আমার কাজও কতটুকু হয়েছে, তাহলে 12 দিনে কতটুকু কাজ হবে? অর্ধেক কাজ হবে। বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ করতে পারবে? এখানে সব উত্তর দেওয়া আছে, এখানে যাওয়াই লাগবে না আমার। দেখেন এখানে কি হয়েছে, মানে এমন একটা অবস্থা, যেই লাউ সেই কদু, আমরা একটা কথা বলি না, আমরা কেউ লাউ বলি কেউ কদু বলি, এখানে সেম কাজটাই ঘটেছে। দেখেন 30 জন লোক প্রথমে বলছে যে 24 দিনে কাজ করতে পারে, 12 দিন তারা 15 জন কাজ করেছে, তার মানে তারা অর্ধেক কাজ করলো, করে এখন চলে যাবে। 15 জন যদি চলে যায় তার মানে কাজ তো আগেরটাই থাকলো, কাজ কি কম বেশি হইলো? আবার সেই 24 দিনই লাগবে আর কি। বোঝা গেছে এই অঙ্কটা তাহলে করার দরকার আছে কি? আবারও দেখেন, আবারও বলি যে 30 জন লোক প্রথমে কাজটা করছে কত দিনে? 24 দিনে। 24 দিনে কাজ করছে, এর মধ্যে 15 জন লোক চলে যাচ্ছে কয়দিন পরে? 12 দিনে। তার মানে 12 দিনে তার অর্ধেক কাজ করেছে না? আবার 15 জন চলে গেছে, কিন্তু আমার তো লাগবে বাকি অর্ধেক করার জন্য তো লাগবে 30 জনই। হ্যাঁ, তাহলে 30 জনের থেকে যদি অর্ধেক চলে যায় তার মানে দ্বিগুণ টাইম বেড়ে যাচ্ছে না? 12 দুগুণে 24 হচ্ছে, তার অর্থাৎ যেইলাও সেই কথা। এই অঙ্কটা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তবে ডান লেখেন, তার মানে এটার উত্তর হবে 24। আপনারা ডান লেখেন, আমরা পরে যাবো। আপনারা কি বুঝতে পারছেন আমার ক্লাস? বুঝতে না পারলে তো হবে না। ও আচ্ছা, জাহাঙ্গীর আলম, এটা 15 দিন কেমনে হয়? এবার এখানে দেখে আপনাকে বলি, দেখেন এখানে 30 জন লোক কয়দিনে কাজ করছে? 12 দিনে করছে। 12 দিনে একটা কাজ সম্পূর্ণ করে ফেলবে, সরি 24 দিনে, তার মানে এটা 24 দিনে কাজ করছে। এখান থেকে 12 দিন পরে এরা 12 দিন পরে 12 দিনে কাজ করবে কত? তাহলে অর্ধেক কাজ করে ফেলবে না? অর্ধেক কাজ করে ফেলবে, তার মানে থাকলো কত? অর্ধেক থাকলো। অর্ধেক থাকলো, আর টাইম আছে কয়দিন? 12 দিন। 12 দিনে কিন্তু 30 জন লোক যদি সমান তালে কাজ করতো তাহলে 12 দিনই লাগতো, কিন্তু মাঝখান দিয়ে অর্ধেক লোক চলে গেছে। অর্ধেক লোক চলে গেছে, মাঝখানে অর্ধেক লোক চলে গেছে। অর্ধেক লোক যদি চলে যায় তাহলে কাজ আগেরটাই থাকছে। মানে কি, লোক যদি লোক কমে গেল মানে কি কাজ বেড়ে গেল না? কারণ একজন তার 2 জনের কাজ করতে পারবে না, একজন একজনেরই কাজ করবে। তার মানে একজন 2 জনের কাজ করতে পারছে না যেহেতু, তার মানে এখানে 12 আবার কত হয়ে যাচ্ছে? 12 দুগুণে দ্বিগুণ হয়ে যাচ্ছে, টাইমেও দ্বিগুণ হচ্ছে। এখানে ঐকিকের সাহায্যে যদি করতে চান তাহলে ধরতে হবে, কাজ ধরতে হবে, মনে করি এত এত, এই যে এখানে ধরা লাগবে, তখন এই যে এভাবে ধরে ধরে অঙ্ক করা লাগবে তখন। হ্যাঁ, যাই হোক আমরা অঙ্কটা করতে পেরেছি। আপনারা কি ডান লিখছেন? জি স্যার, বুঝতে পেরেছে। সোহেল রানা থ্যাংক ইউ দিচ্ছে, একটা লাভ ইয়া দিচ্ছে আর কি, রিয়াক্ট। তো এখন এখানে দেখেন অনুপাতের অঙ্ক, এই অনুপাতের অঙ্কগুলো, আচ্ছা এই যেহেতু আমরা আজকের অঙ্ক করছি কোথা থেকে? 2012 সালের ড্যাফোডিল। আজকের অধ্যায় কি বিষয়? ড্যাফোডিল। আপনারা অঙ্কটা পাশাপাশি খুলে দেখতেও পারেন। করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7 হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? এখানে অনুপাতের ক্ষেত্রে আমি যদি ভুলে না যাই তাহলে এমন হতে পারে, তাই না? অনুপাতের ক্ষেত্রে 2টা রাশির নাম আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাই না? প্রথমটা সম্ভবত কি পূর্ব রাশি,
যদি ঠিক লিখি তাহলে হ্যাঁ বলবেন, হ্যাঁ ঠিক লিখেছেন। আর যদি ভুল হয়ে যায় অবশ্যই আমাকেও সংশোধন করতে সহায়তা করেন। আর এটা হচ্ছে উত্তর রাশি। এখন যদি তিনটা অনুপাত যদি এমন হয়, ক অনুপাত খ অনুপাত গ, ক অনুপাত খ অনুপাত গ, তো এইখানে আমরা লিখতে পারবো যদি ক এর সাথে খ এর অনুপাত আবার খ এর সাথে গ এর অনুপাত যদি সমান হয়, আবার বলি ক এর অনুপাত যদি খ হয় আবার এখানে খ এর অনুপাত যদি গ হয়, তাহলে আমরা একসাথে এই দুটাকে লিখতে পারবো ক অনুপাত খ অনুপাত গ। অর্থাৎ এখানে যে খ, এখানেও খ আছে। খ তো এখানে একটা সাংকেতিক চিহ্ন বা একটা কোনো কিছুকে নির্দেশ করছে, সব সময় তার খ থাকবে না। কথার কথা, এখানে যদি 4 থাকে তাহলে এখানেও কত থাকবে? 4। তার মানে আমি এখানে সুন্দর করে লিখতে পারবো ক অনুপাত খ অনুপাত কি গ লিখতে পারবো। তাহলে এখানে দেখেন করিম আর রহিমের অনুপাত 3:4। এখানে দেখেন রহিমের কত? 4। আর এই জায়গাতে দেখেন রহিমের কত আছে? রহিমের আছে কত? 6। ঠিক লিখছি না ঠিক না? প্রথমে রহিম, তারপরে কি মোহন। রহিমের কত আছে এখানে? 6। আর এখানে রহিমের কত আছে? 4। আমরা এই ধরনের অঙ্কগুলাতে কি করব, দুই জায়গাতেই অনুপাত সমান করে দিব। তাহলে এইটাকে যদি সমান করতে চাই তাহলে 6 দিয়ে এখানে গুণ করব। তার মানে কত? 3 6 18। আর এখানে 6 দিয়ে কিন্তু গুণ করছি, একেও 6 দিয়ে গুণ, একেও 6 দিয়ে গুণ। 3 6 18 আর 4 6 কত? 24। এটাকে আবার যদি ওর সমান করতে চান তাহলে এখানেও 4 দিয়ে গুণ আর এখানেও 4 দিয়ে গুণ। তার মানে এটা পাচ্ছি আমি 4 6 24 আর 4 7 28। আমাকে বের করতে বলেছে এখন করিম আর মোহন। এখানে দেখেন রহিমের অনুপাত কত? 24। এখানে রহিমের অনুপাত কত? 24। তার মানে আমি এখন এই করিম আর মোহন ইকুয়াল টু লিখতে পারি করিমের এখানে অনুপাত কত আছে? এখানে 24। 24 অনুপাত এখানে মোহনেরটা কত দেওয়া আছে? 28 ইকুয়াল টু এখানে 4 6 24 নাকি? এখানে 4 6 24 যদি ভাগ করি আমরা, 4 দিয়ে ভাগ করলে 4 7 28। এখানে উত্তরকে ভুল করলাম নাকি তাহলে গুণ করতে? এখানে আছে কি রহিমের কত আছে? রহিমের আছে এখানে 4 আর এখানে রহিমের আছে 6। যদি 4 দিয়ে 6কে গুণ করে 4 6 24 আর 4 7 28। করিমের কত হবে তাহলে? ও ভুল করেছে, এখানে করিম হচ্ছে এখানে 18। করিম কত এখানে? 18 আর মোহন কত? 28। তার মানে এখানে 9 দুগুণে 2 দিয়ে যদি ভাগ করি আর এখানে 2 দিয়ে যদি ভাগ করি, এখানেও 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে এটা থাকবে হচ্ছে 9 আর এখানে থাকবে 14 দুগুণে 28। 9 অনুপাত 14। আশা করি মনে হয় বুঝতে পেরেছেন এই অঙ্কটা। আমি আবারও বলি এটা যে জাস্ট দুইটা অনুপাত আছে, কি করিম আর রহিম। এখানে করিম আর রহিম আছে, দেখেন করিম আর রহিমের অনুপাত আছে এখানে কত? 3:4। আমাকে বের করতে হবে কার? করিম আর মোহন। এখানেও করিম রহিম আর কি দিয়ে আছে? মোহন। তার মানে এটা রহিম আর এখান থেকে এটা রহিম। এইটা দিয়ে এটার সাথে গুণ আর এটা দিয়ে এটার সাথে গুণ। যদি গুণ করি তাহলে আবারও দেখাই, গুণ করলে 4 6 কত হবে? 24 আর 4 7 28। আর এটা দিয়ে যদি গুণ করি 6 দিয়ে, 3 6 কত? 18 আর 4 6 24। দেখেন এখানেও 24 সমান, এখানেও 24 সমান। তাহলে আমি করিম কত পাইলাম? এখানে 18 আর মোহন কত পাইলাম? 28। তার মানে এখানে পাবো হচ্ছে 18 আর 28 সমান সমান 9। 2 দিয়ে ভাগ করি আমরা জানি অনুপাতকে
উভয় উভয় পক্ষকে, উত্তর রাশি এবং পূর্ব রাশিকে কি করতে পারি আমরা, একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি অথবা গুণ করতে পারি, তবে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, অনুপাত সেম থাকে। তার মানে এটা হবে এটা। তাহলে এটা যদি বুঝতে পারেন তবে অবশ্যই ডান লিখে দেন। বুঝতে পেরেছেন এটা আপনারা? 14, হ্যাঁ 9.14 দিছে। ঘ নাম্বার উত্তর অনেকেই লিখেছে, হ্যাঁ ডান দিয়েছে। আব্দুল হক সবুজ ভাইয়া ডান দিয়েছেন, ডান। তাহলে আমরা পরেরটাই দেখি। আপনারা কি বুঝতে পারছেন অঙ্ক? ঠিক মতো তো বুঝতে পারছেন নাকি? ঠিক আছে, আমরা 8 নম্বর অঙ্ক দেখব এবার। এখানে দেখেন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। পিতা আর পুত্র দুইজনের বয়সের যোগফল 74 দেওয়া আছে এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে। ধরেন এটা মানে হচ্ছে বর্তমান, অর্থাৎ বর্তমান বয়সের সমষ্টি, এটা বর্তমান। বর্তমানে এখন দেওয়া আছে দুইজনের যোগফল, কার কার? পিতা যোগ পুত্র, মানে এটা আর এটা যোগ করে হয় কত? 74। আর তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে চলে যাব আমরা। 10 বছর যদি পূর্বে যাই, শুধু কি পিতা থেকে বাদ বিয়োগ হবে নাকি পুত্র থেকেও বিয়োগ হবে 10 বছর? বলেন তো, কোশ্চেন একটা ছুড়ে দিলাম। যদি এখন থেকে 10 বছর পূর্বে যাই, ধরেন আমার সন্তানের বয়স, কথার কথা একজনের বয়স 10 বছর, তাহলে 10 বছর পূর্বে তার বয়স কত ছিল আর আমার কত ছিল, তখন দুইজনেরই 10 বিয়োগ হয়ে যাবে না? সেম এখানে ওই কাজটাই হচ্ছে, 10 বছর পূর্বে তাদের দুইজনের কাছ থেকে বিয়োগ হচ্ছে, অর্থাৎ 10 বছর পূর্বে তাদের বয়স ছিল বিয়োগ কত? 20। একজনের 10 আর একজনের 10, তার মানে 10 বছর পূর্বে দুইজনের বয়স ছিল 54 বছর। আমরা মুখে মুখে অঙ্কটা করে ফেলবো। 54 বছর এবং 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 7:2, অর্থাৎ তাদের মোট অংশ ছিল 7 আর 2 কত? 9। তাহলে মোট অংশ হচ্ছে 9। আমি এক অংশ যদি বের করতে চাই, এখানে কতটা অংশ আছে? 9টা অংশ, আর আমাদের টোটাল সমষ্টি কত? 54। এখন এক অংশ যদি বের করতে চাই তাহলে 9 দিয়ে ভাগ করলে এক অংশ পাবো, অর্থাৎ এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক অংশ সমান সমান কত? এক অংশ আমরা সমান সমান কত পাইলাম? এক অংশ পাই হচ্ছে আমরা 6। তার মানে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 7 আর 6 গুণ, তার মানে 6 7 42, আর পুত্রের বয়স ছিল 6 2 12। তার মানে এইখানে এসে আমরা যেটা পাইলাম, দেখেন এখানে এসে আমরা পাইলাম পিতা কত পাইলাম? পিতা পাইলাম 42 আর পুত্র পাবো 6 2 12, কারণ প্রত্যেক অংশ কত? 6। এখানে কত? 6, এটা 6 গুণ, এটা 6 গুণ, আর পুত্র পাবো হচ্ছে 6 2 12। এটা কত বছর পূর্বে পাচ্ছি আমরা? 10 বছর। বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 10 বছর পরে কত হবে? এখানে 42 যোগ সামথিং অনুপাত 12 যোগ সামথিং। তাহলে দেখেন 10 বছর পূর্বে কত এটা ছিল, তাহলে বর্তমানে এর সাথে 10 যোগ হবে, আবার 10 বছর পর, তাহলে 10 আর 10 কত কত যোগ হচ্ছে? 20। তার মানে এখানে 20 আর এখানে 20, তার মানে এটা হচ্ছে 62 আর এটা হচ্ছে কত? 32, সমান সমান 31 যোগ 32। আমরা যে এই অঙ্কটা দেখলাম, এই অঙ্কটা গ নাম্বার, অনেকে লিখছে, জাহাঙ্গীর ভাইয়া লিখছে গ নাম্বার উত্তর, একজন লিখেছে 41 16, 41 না অ্যাকচুয়ালি জাহাঙ্গীর ভাই 41 লিখেছে, অ্যাকচুয়ালি ওটা হবে 31, হয়তো লিখতে মিস্টেক হয়ে গেছে। স্যার বোর্ডের ডান পাশে দেখা যায় না, ডান পাশে দেখা যায় না, ডান পাশে, আচ্ছা দেখি আমি একটু, ডান পাশে দেখা যাচ্ছে না কেন, একটু করবেন, ডান পাশে দেখা যায় তো? ডান পাশে ভাইয়া, আমি তো দেখতে পাচ্ছি ডান পাশে। এই অঙ্কটাকে বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তবে ডান লেখেন, হ্যাঁ, আর না হলে ভিডিওটা একবার টেনে দেখবেন। আমি জাস্ট রিক্যাপ করি। এখানে বর্তমান বয়সের সমষ্টি দুজনের 74, আর একটা কন্ডিশন দেওয়া আছে 10 বছর পূর্বে।
তাহলে 10 বছর পূর্বে যেহেতু বলছে 74 থেকে বাবার বয়সও বিয়োগ হবে, পুত্রের বয়সও বিয়োগ হবে, দুইটা বিয়োগ করলে 10 বিয়োগ করলে থাকে 54। আর এখানে মোট অংশ হচ্ছে যেহেতু 9, 54কে 9 দিয়ে ভাগ করলে এক অংশ পাই 6। তার মানে 10 বছর পূর্বে বাবার পাচ্ছে 6×7=42 আর পুত্রের পাচ্ছে 12। এখন আবার 10 বছর পরে বলছে, 10 বছর পরে মানে আরো 10 যোগ হচ্ছে, কারণ আমি তো পূর্বেরটা বিয়োগ করলাম, পূর্বে থেকে বর্তমানে যদি আসি তাহলে এর সাথে আবার 10 যোগ হবে। তার মানে 10 আর 10 20 যোগ হচ্ছে, 20 যোগ হলে 42 আর 20 62, আর 12 আর 20 যোগ করলে 32। দুইটাকে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এটা ছিল এরকম 62 অনুপাত কত 20, 62 অনুপাত 20 বলছি কেন, 62 অনুপাত 32, এটা সমান সমান, তখন এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, এটাকে 2 দিয়ে ভাগ করলে 31 আর 16। আপনারা সবাই ডান লিখেছেন, তবে আমরা সামনের দিকে আগাই, তাই না? ক্লাস কেমন লাগছে? ক্লাসে ভাবে করবো নাকি আরো ডিটেলস বলবো, নাকি যেভাবে চলছে সেভাবে বলবো? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যেভাবে বলবেন আমরা ঠিক সেভাবেই সামনের দিকে আগাবো। তাহলে এখানে দেখেন 8 নাম্বার তো হইলো, এবার আমরা 9 নম্বরে যাব। এখানে বলছে 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের বর্তমান মোট বয়স কত? এখানে একটা বিষয় হচ্ছে কি জানেন, আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখেন এই সবারই সমষ্টি দেওয়া আছে না নাই? ক আর খ দুইজনেরই সমষ্টি দেওয়া আছে, একটাতে দেওয়া আছে 45, একটাতে দেওয়া আছে 35, একটাই 20, একটাই 50। আর দুইজনের বর্তমান অনুপাত কত? 3 আর 4 7, অর্থাৎ 7 দিয়ে 50কে ভাগ যায় না, এটা আমরা ফার্স্টেই কেটে দিলাম। এই 7 দিয়ে 20কে ভাগ যায় না, এটা ফার্স্টে আমরা কেটে দিব। 7 দিয়ে 45কে ভাগ যায় না, তার মানে এটাও কেটে দিব। তিনটা তো অলরেডি কেটেই গেল, তার মানে একটা উত্তর হবে এখানে। উত্তর কিভাবে হবে? 7 দিয়ে একে যদি ভাগ করি তাহলে কত? 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 ভাগ পাবো 5। তার মানে কয়ের ভাগ কত হবে? 3×5 = 15, আর ক্ষয়ের ভাগ হবে 4×5 = 20। এখন বলছে দেখেন 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক, এটাকে 10 বছর আগে নিয়ে যান, তাহলে 15 - 10 অনুপাত 20 - 10 সমান সমান এখানে থাকে 5 আর এখানে থাকে 10। তার মানে দেখেন কয়ের বয়স কি ক্ষয়ের বয়সের অর্ধেক? ক যখন 5 তখন খ কত হচ্ছে? 10। তার মানে 10-এর অর্ধেক হচ্ছে 5। এটা আবারও বলি, দেখেন এটা আরেকবার বলি, রিক্যাপ করে নিই। আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে অবশ্যই ডান লেখেন, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ডান লিখবেন। আর মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা একটি কোর্স শুরু করেছি 20 দিনে গণিত জয়, সেখানে আমরা বলেছিলাম যে যারা আমাদের কোর্সে টপ 10 পারফর্মার হবে তাদেরকে আমরা স্যাট একাডেমির আজীবন মেম্বারশিপ দিব, এটা একটা। আর যারা আমাদের ক্লাসগুলা বেশি বেশি শেয়ার করবে, টপ শেয়ারার অর্থাৎ টপ 10 শেয়ারার কেউ, আপনি শুধু বলবেন আমাদেরকে যে আমি টপ 10 শেয়ারার। আপনি যে এখানে শেয়ার করছেন না, শেয়ার লিখে ডান করুন এবং মাস শেষে আপনি বলবেন, হ্যাঁ শেয়ার, নিয়মিত শেয়ার আমাদের কাউন্ট হয়। আর আপনি শেয়ার করে বলবেন, শুধু সাহস করে বলবেন যে ভাইয়া আমি স্যাট একাডেমি ফাউন্ডার। আপনি জাস্ট বলবেন আমাদেরকে আমার রেফারেন্স দিয়ে যে আমি এতগুলো শেয়ার করেছি, আমি আপনাদের টপ 10 শেয়ারের মধ্যে থাকতে পারি। তাহলে আপনাকেও আমরা আপনাকেও স্যাট একাডেমিতে আজীবন প্রো মেম্বারশিপ ফ্রি দিব আর কি। হ্যাঁ, আপনার 1 পয়সাও লাগবে না। আর আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রেখে, আমার সবগুলো ক্লাসে ফ্রি থাকবে। আপনি যদি আমাদের সাথে কন্টিনিউ করেন, আমার সাথে, আশা করা যায় আপনার গণিত ভীতি মাস্ট দূর হবে। আপনি অনেক জায়গায় অনেকভাবে গণিত করেন, সেখানে হয়তো শর্টকাট মুখস্থ করায়, যেমন সূচকের অঙ্কের ক্ষেত্রে হয়তো এক ধরনের শর্টকাট মুখস্থ করায়, তারপরে মুনাফার অঙ্কের ক্ষেত্রে এক ধরনের শর্টকাট মুখস্থ করায়, কিন্তু মূল বিষয়টা যখন বুঝবেন না তখন আপনি গণিতে পরীক্ষার হলে আওলায় ফেলবেন। আর যদি মূল বিষয়টা বুঝে ফেলেন একবার, তবে পরীক্ষার হলে 100% ধরে রাখেন, গোলাবেন না। তাহলে এখানে দেখেন, এখানে বর্তমান বয়স কত ছিল? এদের অনুপাত 3 আর 4, টোটাল হবে কত? 7। এখানে একটার সাথেও ভাগ যায় না 7, আপাতত প্রথম দিকে দেখছি একটার সাথে ভাগ যায় না। 35-এর সাথে যায় ভাগ, তার মানে 1 অংশ 5, আর 1 অংশ কত? আরেক অংশ হচ্ছে, হ্যাঁ 1 অংশ 5, তার মানে 3 অংশ সমান 15, আর 4 অংশ 4×5 = 20। এখন 10 বছর আগে যদি চলে যায়, তার মানে 15 থেকে 10 বিয়োগ করলে থাকে 5, আর কি হবে তাহলে? 20 থেকে
বাদ দিলে কত হবে 10। তার মানে খ এর অর্ধেক হচ্ছে 5, আর উল্টাভাবে যদি বলি তাহলে 5 এর দ্বিগুণ হচ্ছে 6। অবশ্যই ডান লিখবেন, যদি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই ডান লিখবেন। আর বুঝতে না পারলেও তেমন কোনো চিন্তার কিছু নাই, আপনি জাস্ট ভিডিওটি লাইভ শেষে একটু টেনে দেখবেন, তাহলে 100% বুঝতে পারবেন। দেখেন এখানে বলছে এক দোকানদার 12 দিনে, এটা হচ্ছে গড়ের অঙ্ক। গড়ের অঙ্কর ক্ষেত্রে গড় দিয়ে সমতা বিধান করা হয়। কি করা হয়? সমতা করা হয়, অর্থাৎ সবাইকে একই মাপে নিয়ে আসা যায়। সেখানে উঁচু নিচু কে ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে একেবারে সমতলে নিয়ে আসা হয়। তার মানে সব দিক দিয়ে সমান করা হয়। তো এখানে বলছে এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনের গড় আয় তার 40 টাকা। আমরা মুখে মুখে করি অঙ্কটা। প্রথম 4 দিনে গড় আয় 40, তার মানে 40 টাকা যদি হয়, তার 4 দিনের মোট আয় কত? 4 4 16, অর্থাৎ 160 টাকা। বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে? তাহলে এখানে 4 দিনের গড় আয় এটা পাইলাম, আর এখানে কত আছে? 12 থেকে 4 বাদ দিলে থাকে কত? 8। তার মানে 504 বিয়োগ কত? 160। বিয়োগ করেন তো আপনারা, কত হয়? সম্ভবত 344 হয়, তাই না? অর্থাৎ 8 দিনে, এটা কত দিনে থাকছে? এটা 8 দিনে, এটা 8 দিনে, মানে 12 বিয়োগ 4, অ্যাকচুয়ালি ছিল এখানে 12 বিয়োগ 4, তার মানে কত? 8। 8 দিনে পাইলাম আমি 344 টাকা, তাই না? তার মানে একদিনে হবে 8 দিয়ে ভাগ করলে সম্ভবত কত হয়? 47 না 42, কত হয় বলেন তো? কমেন্ট করে জানান কত হবে 8 দিয়ে 344 কে ভাগ করলে। যে পারবে তাকে কি দেবো আমরা? একটা থ্যাংক ইউ দেবো, তাই না? থ্যাংক ইউ ছাড়া তো এই মুহূর্তে কিছু দেওয়ার নাই। 344 কে 8 দিয়ে ভাগ করলে হয় 43। আপনারা এটা যদি বুঝতে পারেন তবে অবশ্যই ডান লিখেন। বুঝতে পেরেছেন এই অঙ্কটা? আমার মনে হয় বুঝতে পেরেছেন। কিছুই তো না, এখানে 12 দিনে তার মোট আয় ছিল এত টাকা, আর 4 দিনে ছিল 40 টাকা। তাহলে 4 দিনে 40 টাকা গড় যেহেতু বলছে, তার মানে 4 দিনে টোটাল হবে কত? 4 4 16, মানে 160। অর্থাৎ 540 থেকে 160 বাদ দিলে থাকে আমি কত পাই? 344। এটা পাইলাম আমি 12 বিয়োগ 4, 8 দিনের গড় আয় কত? টোটাল আয় হচ্ছে 344, তার মানে একদিনে পাবে হচ্ছে 43 টাকা। বুঝতে পেরেছে? হ্যাঁ 43, 47 না ভাইয়া, নেসারউদ্দিন বলেছে 47, না অ্যাকচুয়ালি 47 না, এটা হবে 43। 344 কে ভাগ করলে হয় 43। এবার এখানে দেখেন, এখানে অ্যাকচুয়ালি মিশ্র টাইপের একটা অঙ্ক। আমরা এখানে রুলস অফ এলিভেশন যেটা বলা হয়, যে মিশ্র যে সূত্র আছে সেই টাইপের একটা সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি। আমরা সেভাবেও করতে পারি, বা আমরা এখানে যেহেতু বলছি কনসেপ্টটাকে ক্লিয়ার করব, তারপরে সূত্র যদি প্রয়োজন পড়ে সে সকল ক্ষেত্রে সূত্র মুখস্থ করব। এখানে যখন ক্রয় মূল্য 100 টাকা থাকে, অর্থাৎ একটা জিনিস থাকে ক্রয় যখন একই রকম থাকবে, তখন সেক্ষেত্রে যদি বিক্রয় হ্রাস বৃদ্ধি পায়, ধরেন বিক্রয় যদি হ্রাস বৃদ্ধি পায়, তখন আমরা একটা সূত্র প্রয়োগ করি। সূত্রটার নাম হচ্ছে এরকম। সূত্রটাও দিয়ে করতে পারবো। আমরা এই অঙ্কটা দুইভাবে দেখাই। যখন ক্রয় মূল্য একই থাকছে কিন্তু বিক্রয় মূল্য একবার বৃদ্ধি পাচ্ছে, একবার কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। হ্রাস বৃদ্ধি যখন হয় তখন আমরা সূত্র এভাবে লিখতে পারি, এ যোগ বি যোগ এ বি ভাগ 100। সূত্রটা মুখস্থ থাকবে, খুব কঠিন কিছু না। এই সূত্রটা কঠিন কিছুই না, জাস্ট কি আমরা লিখতে পারি যে এ যোগ বি যোগ এ বি ভাগ 100। যখন হ্রাস পায়, প্রথমটা এ পরেরটা কি? বি। হ্রাস পাইলে তখন তার বামের চিহ্ন হবে মাইনাস। তার মানে এখানে আমরা এভাবে লিখতে পারি, দেখেন 20 যোগ 10% আছে না, 10% কি হ্রাস পাইছে, তার মানে এখানে -10 হবে, প্লাস আমি ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে, অর্থাৎ -10 হবে। এর মান হচ্ছে 20 গুণ, আর বি এর মান হচ্ছে -10, আর নিচে কত? 100। এইখানে যদি আপনি এভাবে করেন তাহলে এটা কত হচ্ছে? মাইনাস, এটা মাইনাস না, তার মানে 20 বিয়োগ 10 সমান সমান 10। তারপরে এখানে মাইনাস আছে না, আর এটা কি? প্লাস। আমরা জানি, আপনাদেরকে বলে রাখি, মাইনাস প্লাসে প্লাস, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এটা ভুলে যাবো আমরা। আমরা জাস্ট মনে রাখবো বিজোড় সংখ্যক কোনো কিছু গুণ করলে
বিজোড় সংখ্যক মাইনাস যদি গুণ করি তখন মাইনাসটা মাইনাসে থাকে, আর যদি মাইনাসটা জোড় সংখ্যক গুণ করি তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে এখানে দেখেন মাইনাস যেহেতু বিজোড় সংখ্যক মানে একটা, তার মানে এখানে মাইনাস হবে, এই শূন্য আর এই শূন্য কি হয়ে যাবে, কেটে যাবে না, এই শূন্য আর এই শূন্য কি হয়ে যাবে, কেটে যাবে। আর এখানে থাকবে কত, 2 সমান সমান কত, 8, অর্থাৎ 8% বৃদ্ধি পাবে না? কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 8%, ঠিক না? তাহলে উত্তরটা দেখি, 8% বৃদ্ধি পাইল। তাহলে এখানে সূত্রটা কি কেমন ছিল, সূত্রটা ছিল যে যদি ক্রয় মূল্য একই রকম থাকে, কি বললাম, ক্রয় মূল্য যদি একই রকম থাকে তখন রুলস অফ অ্যালিগেশন এই টাইপের একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। সেটা হচ্ছে কি যে এ যোগ বি যোগ এ এবং বি এর গুণফল ভাগ 2, এ যোগ বি আর এ আর বি এর গুণফল ভাগ 2, এটা করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। যদি হ্রাস পায় সেক্ষেত্রে তার বামে মাইনাস, আর বৃদ্ধি হলে তখন তো ডিফল্ট ভাবে প্লাস, কোনো কিছুর বামে কোনো কিছু থাকে না মানে ডিফল্ট ভাবে প্লাস। আর আমরা এখানে একটি গুণের নিয়ম যেটি শিখাইলাম, যে আমরা যেটি শিখিয়ে এসেছি যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, এভাবে মনে রাখার দরকার নাই। আমরা জাস্ট এটা মনে রাখবো যদি মাইনাস থাকে, যেখানে মাইনাস নিয়ে তো ঝামেলা না, মাইনাস যদি থাকে তখন জোড় সংখ্যক মাইনাস কেবল গুণ করলে তখন প্লাস হবে, আর বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাসের চিহ্নের পরিবর্তন হবে না। এটা একটা নিয়ম শিখলাম। যদি কোথাও বুঝতে না পারেন আমার ভিডিওটা আবার দেখেন, তাহলে বুঝে ফেলবেন। এটা একটা নিয়ম শিখলাম। আরেকটা দেখেন, এখানে আমরা অঙ্কটা সরাসরি করি এবার। একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, তার মানে এটা হয়েছে কত, 20% বৃদ্ধি পাইলে হয় দৈর্ঘ্য হচ্ছে 120, তাই না? আর প্রস্থ কত হয়েছে, তাহলে প্রস্থ কত হয়েছে, হ্রাস পাইছে, তাই না? হ্রাস পাইলে কত হবে, 90। হ্যাঁ, 100তে হয়েছে না, জাস্ট এখানে কি করবো আমরা 100 দিয়ে ভাগ করবো, এই শূন্য আর শূন্য কেটে যাবে, শূন্য আর শূন্য কেটে যাবে, তার মানে কত, 12 আর 9 গুণ করলে 108। তার মানে আগে তো ছিল, আগের মূল্যটা কত ছিল 100, সেখানেই তো কত বাড়লো, 108 হয়েছে। তাহলে হচ্ছে কত, আমার 108 থেকে 100 বাদ দিলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো, 8%। এত কিছু তো দরকারই নাই, রুলস অফ অ্যালিগেশন তো দরকারই নাই, আপনি তো সরাসরি করতে পারছেন। আমরা ক্ষেত্রফল তো জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেখানে আমরা পাইলাম কি যে, যেখানে আমরা পাইলাম 20% মানে 120 হচ্ছে, আগে 100 যদি থাকে তাহলে 20% বেড়ে হয় কত, 120, আর যখন হ্রাস পায় তখন 10% হ্রাস পাচ্ছে, মানে কত হচ্ছে 90। এই 90 আর 120 গুণ করে 100 দিয়ে ভাগ করলাম, তার মানে কত হইলো আমার, শূন্য শূন্য কেটে গেল, 12 আর 9 গুণ করলে 9 দুগুণে 18 8, আর 9 কে 9, 9 আর 1 10। এই 108 বিয়োগ আগের 100 বিয়োগ করলে কত, 8, মানে আমার এখানে 8% বেড়েছে না, আগে যাচ্ছিল আমার 100। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই ডান লিখেন, আমরা 2 ভাবে দেখাইলাম এই অঙ্কটা। আপনি নিশ্চিত এই ধরনের অঙ্ক পারবেন। এই অঙ্কটা অবশ্যই মনে রাখবেন। মনে রাখার জন্য কি করবেন, যে ক্রয় মূল্য একই আছে, জাস্ট বিক্রয় মূল্য একবার বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে, সে সকল ক্ষেত্রে কি করব, ওই হ্রাস আর বৃদ্ধি দিয়ে কি করব, গুণ করে দিয়ে ভাগ করে দেবো 100 দিয়ে, তাহলে আমি তো বৃদ্ধিটা পাবো বা হ্রাসটা পাবো। বা আমি রুলস অফ অ্যালিগেশন বা যেটা রুলসটা আছে যে a প্লাস বি প্লাস এ বি ভাগ এ ভাগ 100, ডান লেখেন, তাহলে আপনারা ডান, তাই না? 8% ডান। সমালিকা সরকার ডান। শুধু ডান লেখেন না, আপনারা অবশ্যই শেয়ার করে দেন, অন্যকে শেয়ার দেখারও সুযোগ করে দেন। আর ক্লাসগুলো ভালো যদি লাগে, আমার ক্লাস যদি ভালো লাগে মাঝে মাঝে থ্যাংক ইউ দিয়েন, বা ভালো লাগছে এরকম কিছু বললেন, তাছাড়া তো আমি বুঝতে পারবো না ক্লাস ভালো নিচ্ছি না খারাপ নিচ্ছি, তাই না? আর খারাপ হইলে কোথায় খারাপ হচ্ছে এটাও বলে দিবেন, তাহলে আমার সংশোধন করতে সুবিধা হবে। আর আমি যদি ভালো ক্লাস নিই তাহলে আপনারা উপকৃত হবেন। এবার দেখেন, এবার আসছে ধারার অঙ্ক, না? ধারার এগুলো অ্যাকচুয়ালি প্যাটার্ন, ধারা না, ঠিক প্যাটার্ন, অনুক্রম বলা হয় বা ক্রম, সিকুয়েন্সের অঙ্কগুলা। ধারা তো হয় যখন যোগ করি তখন ধারা হয়, না? তো এখানে দেখেন, এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে প্রথমে দেওয়া আছে 7। আমরা এই সকল অঙ্কের ক্ষেত্রে প্রথমে আগে এর প্যাটার্নটা বোঝার চেষ্টা করব, এ যে কোন আচরণ, মানে এদের আচরণটা ফার্স্টে কি করব আমরা, আচরণ বা এর যে বিহেভিয়ার, কি বিহেভ করছে সেটা ফার্স্টে বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন এখানে দেখেন 10, তার মানে আমি ফার্স্টে আগে বিয়োগ করব, ফার্স্টে যোগ বিয়োগ করবো, এভাবে কিছু করব। তার মানে 10 থেকে 7 বিয়োগ করলে কত থাকে, 3, তার মানে বোঝা যাচ্ছে এখানে 3 বেড়েছে। আবার 16 থেকে 10 যদি বিয়োগ করি তার মানে কত বেড়েছে, 6।
অর্থাৎ এখানে যদি 2 দিই তাহলে 3 দুগুণে 6, আবার 6-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে 12, তাই দেখি না? তাহলে 10 আর 6 যোগ করলে 16, 6-এর সাথে 2 গুণ করলে 12, 12 আর 16 যোগ করলে 28, আবার এর সাথে আবার যদি 2 গুণ করি তাহলে 12 দুগুণে কত হয় 24 না? তার মানে 28 আর 24 হয় 52, আবার এর সাথে আবার 2 গুণ করব না? 24 দুগুণে তাহলে কত হবে? ভুল করলাম নাকি? 12 16, হ্যাঁ ঠিকই তো আছে 24, হ্যাঁ এবার ঠিক আছে, এখানে 24 আছে, এটা ঠিক নাই আর কি। ঠিক বললাম না? ঠিক বললাম। এখানে 3 দুগুণে 6, আর এখানে 6 দুগুণে 12 28, আর 12 দুগুণে 24 যদি হয় তাহলে 52, 24 দুগুণে তখন কত হবে 48, 24 দুগুণে 48 না? তাহলে 48 আর 52 যোগ করলে হয় কত 100। তার মানে ঠিক লিখেছি না? এটা বুঝতে পেরেছেন তো? প্রথমে যে কাজটা করবেন, দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশিটা বিয়োগ করবেন, অর্থাৎ দ্বিতীয় ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করবেন। বিয়োগ করলে কত পাচ্ছি 3, বা কখনো ভাগ করা লাগতে পারে, কখনো গুণ করা লাগতে পারে, কখনো যোগ করা লাগতে পারে। তো এখানে যেহেতু আমরা প্রথমেই যেটা করব, দ্বিতীয়টা থেকে ফার্স্টে বিয়োগ করব, সেটা যদি মিলে যায় তো হয়ে গেল। তার মানে এখানে 3 বেড়েছে, 3 দুগুণে 6 বাড়লো, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে আবার কত বাড়লো 48, 48 আর 52 100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ডান লেখেন, আর ক্লাস কেমন হচ্ছে সেটাও জানাবেন। 100, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে, আফফান বলেছে ভালো, থ্যাংক ইউ। এবার মাঝে মাঝে থ্যাংক ইউ দিবেন, ভালো লাগছে, এভাবে ইন্টারেক্ট করবেন। আর যদি আপনি বেশি ইন্টারেকশন রাখতে চান অবশ্যই আমার সাথে সাথে ডান লিখুন, তাহলে আপনার নিজের মধ্যে ঘুম আসবে না, বা অঙ্কের মধ্যে থাকবেন, ক্লাসের মধ্যে থাকবেন। ক্লাসের মধ্যে থেকে যদি বাইরে চলে যান তাহলে তো আমার সাথে থাকাও যায়, না থাকাও তাই, একই সমান কথা। তাই হয়ে গেলে অবশ্যই অবশ্যই ডান লিখবেন। আমরা 12 নম্বর অঙ্কতে চলে এসেছি। আমরা আজকে মোট 15টি অঙ্ক করাবো, তার ভিতরে 12টি হয়ে গেছে, আর মাত্র 3টি অঙ্ক। এই পরের 3টি অঙ্ক খুব 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 ইম্পর্টেন্ট। শুধু আমি আপনাদেরকে ধরে রাখার জন্য বলছি না, আপনি দেখেন জাস্ট ইম্পর্টেন্ট কিনা। এখানে দেখেন একটা বর্গ বা বর্গমূল, তাই না? বর্গ বা বর্গমূল আমরা শিখে এসেছিলাম বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ডাইরেক্ট সন্তান হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ডাইরেক্ট সন্তান হচ্ছে কি সাধারণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। সেখানে ভগ্নাংশ সংখ্যার আবার সেখানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা, আবার ভগ্নাংশ সংখ্যারও আবার কি ডাইরেক্ট কিছু সন্তান ছিল। সেখানে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এবং পূর্ণ সংখ্যাকে আমরা কি করি বর্গ করি বা বর্গমূল করি, তাই না? তো আমরা এখানে আসছি বর্গ বা বর্গমূল। তো দশমিকের ক্ষেত্রে যখন বর্গ করি তখন দশমিককে বর্গ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যেমন মনে করেন যে 0.02, এটাকে যদি বর্গ করি, বর্গ মানে কি ওই সংখ্যাকে আবার গুণ করা। বর্গ মানে হচ্ছে একই সংখ্যাকে 2 বার গুণ করা, তাই না? আপনারা আমার সাথে রেসপন্স করবেন, রেসপন্স করলে আমরা সবাই মিলে একসাথে শেখার চেষ্টা করব। তার মানে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করা। গুণ করলে এখানে হবে 4। কিন্তু এই গুণের ক্ষেত্রে যদিও এর আগে আরো একবার বলা হয়েছিল, কয়েকবার বলা হয়েছে, আজকে আবারও বলি, গুণের ক্ষেত্রে দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে, গুণের ক্ষেত্রে ততগুলো অঙ্কের পরেই দশমিক বসবে। এটাকে বর্গ করলে এখানে মোট কতটা আছে অঙ্ক? 3টা। আবার এর সাথে আরো এরকম 3টা দিয়ে গুণ করতে হবে। তার মানে যদি শূন্যই ধরি 1 2 3 4 5 6, অর্থাৎ 6 ঘর পরে দশমিক বসবে। তাহলে 6 ঘর পরে যদি দশমিক বসে, আমি ওটা বর্গই করব না। মনে করেন আমরা এটা বর্গই করব না, এটা কেটে দিলাম, এটা কিচ্ছুই করব না। তাহলে এখানে দেখেন 1 2 3 4, তার মানে এটা না, এটা বাদ। দশমিকের পরে কয়টা অঙ্ক বসবে? দশমিকের পরে 6টা, অর্থাৎ 6টা অঙ্কের পরে দশমিক হবে। তারপরে এখানে দেখেন 1 2 3 4 5 6, তার মানে এটা আপাতত দাগ দিয়ে রাখলাম। 1 2 3 4 5, এটা বাদ, এটা বাদ। এবার দেখেন এটার সাথে মিলায় নেই, 4 আর 4 গুণ করলে কত হয় দেখেন, 4 আর 4 গুণ করলে হয় 16, অর্থাৎ লাস্টের 2টা শূন্য কেটে গিয়ে এখানে কত বলবে 16 বলবে। বুঝতে পেরেছেন আশা করি। যদি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই ডান লিখেন,
ডান লিখলে আমারও ভালো লাগবে। আর ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে থ্যাংক ইউ দিবেন, অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ দিবেন এবং শেয়ার করবেন। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার প্রত্যেকটা ক্লাসই ফ্রি হবে। এটা বারবার বললে তো কথার ভ্যালু থাকে না, তবে আপনি ধরেই রাখেন আমার প্রতিটা ক্লাসই ফ্রি হবে। আমার কোনো ক্লাসে রেস্ট্রিকশন দেওয়া থাকবে না, কোনো ক্লাসে আপনাকে ইনবক্সে টাকা হবে না, সব ক্লাসই ফ্রি দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে স্যাট একাডেমির উদ্যোক্তা হচ্ছে আমি, বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম স্যাট একাডেমি। এমন কোনো প্রশ্ন নয় যেটা সার্চ করবেন গুগলে যার উত্তর আপনি পান না। সব কোশ্চেনের উত্তর স্যাট একাডেমি নিয়ে বসে আছে। অর্থাৎ স্যাট একাডেমি বিশাল একটা লাইব্রেরি। আমরা গুগলে সার্চ করলে মনে করি যে হয়তো এটা গুগলের কন্টেন্ট, অ্যাকচুয়ালি তো গুগলের কন্টেন্ট না, এটা স্যাট একাডেমির কন্টেন্ট, যেটার ব্যাক এন্ডে আমরা প্রায় 20 জনের মতো কাজ করি, যারা রাত দিন নির্ঘুম করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। আমি যেমন এখানে আপনাদের সাথে লাইভে কথা বলছি, আমাদের টিম ঠিকই কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝে রেসপন্স করছে, ঠিক আছে? তো আমরা তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার উদ্যোগই ছিল শিক্ষাকে শিকল থেকে মুক্ত করা। আমরা জানি বর্তমানে শিক্ষা ব্যবস্থা একটা শিকলে বাঁধা, সব থেকে বেশি বাণিজ্য হয় এই শিক্ষা নিয়ে এবং চিকিৎসা নিয়ে। আমি ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছি যে শিক্ষাকে শিকল থেকে মুক্ত করা। তারই ধারাবাহিকতায় স্যাট একাডেমির উৎপত্তি। স্যাট একাডেমির মাধ্যমে আপনাদের হাত ধরে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্মুক্ত করব। আপনারা আমাদের সাথে তো থাকবেন, তাই না? অবশ্যই থাকবেন। আমার যদি উদ্যোগ ভালো লাগে, আমার উদ্যোগকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ইটস আপ টু ইউ। যদি ভালো লাগে শেয়ার করবেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই। তাহলে আমরা পরেরটায় যাই। a প্লাস বি ইকুয়াল টু 12 আর ab ইকুয়াল টু 35 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত, তাই না? আমরা গতকালকে একটি সূত্র শিখিয়েছিলাম। আমরা এই দুইটি অঙ্কে একটু সময় নিব, আপনাদেরকে বেশ কিছু ট্রিক্স এখানে আমরা শেখাবো। বেশ কিছু ট্রিক্স শেখাবো যেন যতই থাকুক না কেন আপনি জাস্ট দেখা মাত্র উত্তর বলতে পারেন। আমরা কি ধরনের ট্রিক্স শিখবো এখানে? আমরা জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল জানি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাই তো? এটাই হচ্ছে কথা। আপনি এই সূত্রটা জানেন। এই সূত্রটা কিভাবে আসছে? এই সূত্রটা আসছে যে এইটা থেকে এটা আসছে, কারণ a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই পাশে প্লাস থাকলে ও পাশে গেলে হবে মাইনাস, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab অথবা a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার টুয়াইস ab মানে 2is। এটা অ্যাকচুয়ালি এরকম TUIC, অর্থাৎ ab এর 2 গুণ। টুয়াইস মানে এরকম। আপনারা অনেকেই যারা জানেন না, গণিতের স্টুডেন্ট না, তাদেরকে আমি শিখাই দিলাম এটা যে টুয়াইস। আমরা বলি না যে টুয়াইস ab, এটা অর্থাৎ 2IC টুয়াইস ab, অর্থাৎ ab এর কত? 2 গুণ। এখানে অঙ্কে লেখা হয় 2 গুণ। তো এই সূত্রটা আবার এটা এখান থেকে এটা পাওয়া যায় a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ac, কারণ এর পাশে মাইনাস আছে, ওর পাশে গেলে প্লাস হয়ে যাবে। আমরা অনুসিদ্ধান্ততে এটা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি একটা ক্লাস নিয়েছিলাম, সূত্র মুখস্থ না করে সব সূত্র মনে থাকা যায়, এরকম একটা ক্লাস আছে আমাদের যে কোর্স 20 দিনে গণিত যায়, সেখানে আছে। সেই ক্লাসটি অনুগ্রহ করে দেখে নেবেন। তবে আপনি 100% ধরে রাখতে পারেন সূত্র মুখস্থ করা লাগবে না, বা সূত্র মুখস্থ করলে আপনার মনে থাকবে। তো যাই হোক, আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে a প্লাস বি এর মান দেওয়া আছে 12, তার মানে 12 12 44, এরপরে কত হয় 12 12 44, আর a b এর মান 35, 2 দিয়ে গুণ করলে এখানে কত হয় 35 দুগুণে 70, দুইটা বিয়োগ করলে হয় কত কত হয় 70, তার মানে 30 আর 44 74 না, উত্তর হবে 74। আমরা এইখানে ট্রিক্স শিখবো, আপনারা মনোযোগ সহকারে এখানে দেখবেন। এখানে বেশ কিছু ট্রিক্স শিখবো যেটা আপনার কাজে লাগবেই লাগবে, মাস্ট লাগবে। তাহলে আসুন ট্রিক্স এর মধ্যে আসি। এবার ট্রিক্স কিভাবে শিখবো আমরা? ট্রিক্সে আসেন। আমরা অন্য কালার নিয়ে এখানে না, এটাকে আমরা ধরবো m স্কয়ার মাইনাস 2m। তাহলে আমরা কি শিখলাম? এইটাই জাস্ট লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার যখন প্লাস হবে, এই মানটা যখন প্লাসের দেওয়া থাকবে তখন এখানে মাইনাস, আর যখন এখানে মাইনাস দেওয়া থাকবে তখন এখানে প্লাস। তার মানে কি হবে? এখানে m স্কয়ার প্লাস 2m। তাহলে এখানে দেখেন সূত্র কি, যে এরকম যখন থাকবে তখন 12 স্কয়ার 12 12 144 বিয়োগ 2 গুণ m মানে কত? এখানে কিন্তু ট্রিক্স কাজে লাগছে না, ট্রিক্স কাজে লাগবে পরে। 35 আর 2 গুণ করলে কত হচ্ছে 70 সমান সমান 74।
এখন এটাই যদি আবার এরকম থাকতো a টু দা পাওয়ার 4 প্লাস b টু দা পাওয়ার 4 থাকতো, তখন আমরা কি করতাম, m স্কয়ার, যদি এখানে প্লাস থাকতো তখন আমি লিখতাম m স্কয়ার মাইনাস 2 স্কয়ার এখানে যদি থাকতো তাহলে একটা সূত্র হবে এইরকম, আর আরেকটা সূত্র হবে m স্কয়ার, এখানে ভুল করে ফেলেছি, m স্কয়ার প্লাস 2, আরেকটা হবে m স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এইটা একটা আপাতত জাস্ট ভাষা একটা জিনিস মনে রাখেন, আমরা এটা যখন মান নির্ণয়ের অঙ্ক করব তখন এইটার ডিটেলস ব্যবহার দেখাবো। জাস্ট আমি যেটা বলছি এটাতে সাইটের ফাউন্ডার সাইটে দেখাইছিল, এটুকু মনে রাখলে হবে, যদি আপনার আগে থেকে জানা না থাকে। আর জানা থাকলে তো হইলই। এইখানে যদি কিউবের মান বের করতে বলতো a কিউব প্লাস b কিউব, তাহলে এটা হয়তো কি m কিউব মাইনাস 3m। আবার যদি মাইনাস থাকতো কথার কথা, তখন এটা হয়তো m কিউব প্লাস 3m। কারণ কি কারণে এটা হচ্ছে দেখেন, আমরা সূত্র জানি যে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব সমান সমান আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3a b ইন্টু a প্লাস b। এইটা সমান সমান যদি আমি উল্টাপাল্টা করে লিখি, জাস্ট এটাকে পাশে দিয়ে দিই, তার মানে হবে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হইল। অর্থাৎ এখানে দেখেন a কিউব প্লাস b কিউব যখন থাকবে তখন এটার পরিবর্তে আমি কি লিখছি, m কিউব মাইনাস 3m। অর্থাৎ কি হচ্ছে এখানে, এই সকল সূত্রে তখন হবে m কিউব মাইনাস 3m, আর যদি মাইনাস থাকে তখন হবে প্লাস। এটুকু জাস্ট আমরা মনে রাখি। বিশেষ করে এই সূত্রটা কাজে লাগে হচ্ছে কখন, যখন মনে করেন x প্লাস 1/x ইকুয়াল টু সামথিং সামথিং দেওয়া থাকে, অথবা a প্লাস 1/a, অথবা a মাইনাস 1/a, অথবা x মাইনাস 1/x সামথিং দেওয়া থাকে। জাস্ট এটুকুই দেখাই দিলাম। আপনারা এইটুকু জাস্ট ভাষা মনে রাখেন। আমরা যখন মান নির্ণয়ের অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন প্রত্যেকটা প্রয়োগ দেখাবো। তাহলে আমরা পরেরটায় যাই। এটাই ছিল আমাদের আজকের লাস্ট অঙ্ক। আপনারা নানান ওয়েতে অঙ্কগুলো করেন। প্রিয় বন্ধুগণ, আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বাংলাদেশের এই প্রান্ত প্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাকে দেখছেন। আপনারা উৎপাদকে বিশ্লেষণ করেন। হয়তো যারা গণিতের স্টুডেন্ট না, তারা একটি নাম হয়তো শুনেন নাই, আমাদের সময়ে ছিল না, এখনকার গণিতে আছে ভাগশেষ উপপাদ্য, তাই না? ভাগশেষ উপপাদ্যর ক্ষেত্রে একটা নিয়ম আমরা জানি, এটা মনোযোগ সহকারে শুনবেন, অনেক কাজে দিবে। আমরা উৎপাদকে বিশ্লেষণ অনেক 3-4 ভাবে করতে পারি। কখনো কখনো বর্গের সাহায্যে করতে পারি, কখনো কখনো ঘনের সাহায্যে করতে পারি, আবার কখনো কখনো ওই যে দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশ করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এভাবেও করতে পারি। অর্থাৎ দুইটা বর্গের অন্তর, অথবা পূর্ণবর্গ রূপে, অথবা ঘন রূপে, অথবা আরেকটা কাজ করতে পারি যে এই এক্স স্কয়ারের সহগ আর উৎপাদক গুণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তবে এখানে আমি একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে ভাগশেষ উপপাদ্য। আপনি উৎপাদকে বিশ্লেষণ না করে বলে দিবেন যে এটিকে আসলে এটার উৎপাদক। তার আগে বলে নি উৎপাদক আর পাটিগণিত আপনারা যারা জানেন তাদের জন্য ভালো কথা, যেহেতু আমরা শেষ অঙ্কে চলে এসেছি, শেষ অঙ্কে নিয়ে আমি 2-3 মিনিট সময় নেব। এখানে আমরা উৎপাদক নিয়ে একটু আলোচনা করব এবং পাশাপাশি গুণনীয়ক, ভাজক এগুলো নিয়ে সামান্য একটু কথা বলবো। তাহলে গুণনীয়ক আর ভাজকটা আগে জেনে নিই, যে যেটা দিয়ে ভাগ করলে ভাগফল মানে ভাগশেষ থাকে না, ভাগ করলে ভাগশেষ থাকে না, সেটা হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ 2 দিয়ে যদি 4-কে ভাগ করি তাহলে 2 দুগুণে কত হবে, 4 না? কিন্তু যদি 3 দিয়ে ভাগ করি তার মানে এটা ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ করলে আমার আলাদা করি। 2 দিয়ে যদি ভাগ করি 4-কে, 2 দিয়ে যদি ভাগ করি 4-কে, 2 দুগুণে 4, তার মানে 2 হইল না?
আবার যদি 3 দিয়ে মনে করেন ভাগ করলাম 4কে, তাহলে এখানে কত হলো 1, আর 3 কে 3, অবশিষ্ট কত থাকলো 1। এটা ভাজক, কিন্তু এর ভাগশেষ আছে, আছে না নাই? কত আছে? 1 আছে। তাহলে এটার নাম শুধুই ভাজক। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এটার নাম কি? শুধুই ভাজক। আর এটার নাম হচ্ছে ভাজক, একই সাথে এটা কি? উৎপাদক বা কি? গুণনীয়ক। তার মানে একই সাথে এটা হচ্ছে ভাজক। ভাজক কেন? কারণ এটা দিয়ে ভাগ করছি। আবার এটা উৎপাদক কেন? এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে না, ভাগশেষ কত থাকছে? 0। আবার এটা উৎপাদক কেন? বীজগণিতে এটার নাম বলা হয় উৎপাদক, আর পাটিগণিতে এটার নাম বলা হয় গুণনীয়ক। এখন উৎপাদকের বিশ্লেষণ করা মানে হচ্ছে যে লসাগু করা। উৎপাদকের বিশ্লেষণ করা মানে কি? যে লসাগু করা, যে যেটা দিয়ে এখানে অনেকগুলো আছে, বা গসাগু করা, যেটাই বলি না কেন। যেমন এখানে মনে করেন 3 আছে, 6 আছে, আর 9 আছে। এখন হ্যাঁ ঠিক আছে, 9 আছে, তাহলে এটার লসাগু কত? 18। 3 দিয়ে 18কে ভাগ করলে কত থাকে? 6। 6 দিয়ে ভাগ করলে কত থাকে 18কে? 3। আর 18কে যদি 9 দিয়ে ভাগ করি থাকে কত? 2 না? তার মানে এই 3টা দিয়েই 18কে ভাগ যাচ্ছে, এই 18কে যাচ্ছে, এই 18কে যাচ্ছে, এই 18কে যাচ্ছে। এই যেহেতু এই 3টা দিয়েই 18কে ভাগ যাচ্ছে, তার মানে এটার লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এমন একটা গুণিতক আছে যেটাকে এই 3টা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই 18টা। আর এখান থেকে যদি গসাগু বের করতে বলি, মানে গুণনীয়ক আছে কিন্তু গসাগু যখন বের করতে বলবে তখন ওই এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে 3টাকে ভাগ যাবে। তার মানে এখানে এমন একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে 3। 3 দিয়ে 3কে ভাগ যাবে, 6কে ভাগ যাবে, 9কে ভাগ যাবে, এছাড়া আর কোনো সংখ্যা নাই। এই কারণে এর নাম হচ্ছে সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ। কারণ এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ যাবে না, এর থেকে কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না, এর থেকে বড়, কিন্তু 1 দিয়ে সবাইকে ভাগ যাবে। অর্থাৎ এদের গরিষ্ঠ থেকে আরেকটু ছোট গুণনীয়ক একটা আছে, সেটা হচ্ছে 1। 1 দিয়ে সবাইকে ভাগ যাবে, কিন্তু আমাদেরকে বলছে যে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? সব থেকে বড়। তার মানে উৎপাদকে বিশ্লেষণ করা মানে এমন একটা ভাজক বের করা, এমন একটা ভাজক বের করা যে ভাজক দিয়ে ওই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আর লসাগু বের করা মানে হচ্ছে যে এমন একটা সংখ্যা, ছোট সংখ্যা, কারণ 18 থেকে 36 তো বড়। 36কে 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে। আবার 36-এর থেকে বড় কত? 72। 72কেও 3 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, কিন্তু এদের মধ্যে লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, সব থেকে ছোট হচ্ছে 18। 18-এর নিচে এমন কোনো ছোট সংখ্যা নাই যে সংখ্যাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়। আমার মনে হয় লসাগু আর গসাগুটা আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এটারই আরেকটা রূপ হচ্ছে বীজগণিতে, এটার নাম উৎপাদক, তাই না? উৎপাদক মানে সেখানে কয়েকটা ভাজক বের করা, যেই ভাজক দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। কি হয়? নিঃশেষে বিভাজ্য হয়, মানে কোনো ভাগশেষ থাকে না। তাহলে এখানে দেখেন, আমি এখানে বললাম যে উৎপাদক মানে গসাগু করা, তাই না? তাহলে এই উৎপাদকের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, অনেকগুলো নিয়ম আছে। সেখানে কি বললাম যে দুইটা বর্গের অন্তর মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে দুইটা বর্গের অন্তর, এর নাম হচ্ছে a স্কয়ার b স্কয়ার। আবার পূর্ণবর্গ মানে কি? a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার। আর ঘন মানে কি? a প্লাস b হোল কিউব বা a মাইনাস b হোল কিউব। এর থেকে বড় হইলে আরো অন্যান্য ভাবে করা যাবে এভাবে। বা আরেকটা আছে ভাগশেষ উপপাদ্য। আমরা ভাগশেষ উপপাদ্য শিখবো হচ্ছে যে এটার যদি কোনো একটা উৎপাদক হয় তাহলে উৎপাদক তখনই হবে, ধরেন কথার কথা এটার উৎপাদক হচ্ছে এক্স মাইনাস কথার কথা 3 বা এক্স প্লাস 1, কথার কথা বলছি আর কি। যদি এটার উৎপাদক এক্স প্লাস 1 হয় বা এক্স মাইনাস 1 হয় বা এটা হয়, যেটাই হোক না কেন, যদি উৎপাদক হয় তবে অবশ্যই এইটার ভ্যালু হতে হবে সমান। তার মানে হচ্ছে এইটার ভ্যালু কত হতে হবে? এফ অফ যাই বসায় না কেন, এটা ফাংশন বলা হয় এ, এর মানও হতে হবে 0। এই নিয়মটা আপনার কি পরিমাণ কাজে লাগবে, সেটা বিসিএস এ কাজে লাগবে, ব্যাংকে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। জাস্ট একটু নিয়মটা শিখে রাখেন, খুব খুব গুরুত্বপূর্ণ। তার মানে এখানে দেখেন, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে
এটা পাবো, আবার এটা দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো এটা, তাই না? এটা হচ্ছে উৎপাদকের সর্বনিম্ন ইয়াতে গুণফল আকারে প্রকাশ করা, একে আর ভাঙানো যাবে না। তাহলে এখানে দেখেন, এখানে যেটা বলতে চাচ্ছি আমি, এইটা যদি উৎপাদক হয় তার মানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, সহজ কথা। জিরো লিখলাম, ঠিক আছে? তার মানে এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস ওয়ান। পাশে প্লাস ওয়ান ও পাশে মাইনাস ওয়ান। তাহলে এইখানে দেখেন আপনি মাইনাস ওয়ান বসান, এক্স এর মান মাইনাস ওয়ান বসান, 2 গুণ মাইনাস ওয়ান হোল স্কয়ার, এখানে মাইনাস ওয়ান বসান মাইনাস থ্রি, ঠিক আছে? সমান সমান লেখেন। মাইনাস, আমি প্রথমেই বলে নিয়েছি যদি মাইনাসকে জোড় সংখ্যক বার গুণ করেন মাইনাসটা অবশ্যই অবশ্যই প্লাস হবে, আর যদি বিজোড় সংখ্যক গুণ করেন তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে। তার মানে এখানে মাইনাসের উপরে কত 2 আছে না, জোড় সংখ্যক, তার মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে 2। এখানে এখানে এক্স এর মান মাইনাস ওয়ান ছিল, এখানে এই মাইনাস ওয়ান আর মাইনাস মানে একটা মাইনাস জোড়, তার মানে এটা হয়ে যাবে প্লাস ওয়ান আর মাইনাস থ্রি। তার মানে কত হলো? 3 আর 3 কেটে গেল, থাকলো কত? শূন্য। তার মানে হচ্ছে ভাগশেষ উপপাদ্য দিয়ে দেখতে পাচ্ছি এইটা এর উৎপাদক। কারণ কি? এটা মানে কি এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে কি এক্স এর মান মাইনাস ওয়ান। তার মানে এটা একটা উৎপাদক। তার মানে এটা কি? এটা একটা উৎপাদক, মানে এটা কাটা আর এটা কাটা। কারণ কি? আমি যদি এক্স এর মান মাইনাস ওয়ান যদি বসাই, দেখেন আবার আবার দেখাই আপনাকে, এক্স এর মান যদি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বসান তার মানে কি এক্স ইকুয়াল টু কত? ওয়ান। এখানে এবার ওয়ান বসান, ওয়ান এখানে বসান, 2 ওয়ানের উপরে স্কোয়ার যোগ ওয়ান যোগ ওয়ান, তাই না? 3 যোগ মানে মাইনাস থ্রি। এটাকে যদি সমান সমান লিখি মানে 2 বিয়োগ মাইনাস 3 আর মাইনাস 1, যোগের ক্ষেত্রে মাইনাস থাকলে যোগ করতে হয়, তার মানে কত? মাইনাস বসবে, আর বড় চিহ্নের বামের চিহ্ন বসে, বড় চিহ্ন কত? মাইনাস। তাহলে এটা সমান সমান কত পেলাম? মাইনাস 2। তার মানে এটা উৎপাদকে বিশ্লেষণ হয় নাই। কেন হয় নাই? এটার ভ্যালু শূন্য হয় না। শূন্য যদি কেবল হইতো, এটা শূন্য হয় না, তার মানে এটা ক্রস। অর্থাৎ এই ভ্যালু যদি এটার মধ্যে বসায় এক্স এর মানটা, এক্স এর মান এক্স মাইনাস ওয়ান মানে এক্স এর মান হবে ওয়ান, আর এক্স এর মান এক্স প্লাস ওয়ান মানে এক্স এর মান হবে কত? জাস্ট কি করবেন, বের করার সহজ বুদ্ধি হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাই না? তো এইটার ক্ষেত্রে আমার শূন্য হচ্ছে না, মানে এটা আমার উৎপাদক না, তার মানে এটাও না, এটা দুইটা বাদ। তাহলে প্রথমটা দেখি, এক্স এর মান কত এখানে হবে? 2x মাইনাস থ্রি ইকুয়াল জিরো, তার মানে এক্স ইকুয়াল টু কত হবে? এখানে এক্স ইকুয়াল টু হবে 3/2। এখানে এবার বসাই, 2 গুণ উপরে 3 উপরে স্কোয়ার, আবার নিচে কত? 2 এর উপরেও স্কোয়ার মাইনাস 3/2 মাইনাস 3 ইকুয়াল টু দিই, এটুকু কেটে দিই, নাহলে আপনার জন্য সমস্যা হবে। তার মানে এখানে 2 দুগুণে 4, তার মানে উপরে 9 আর নিচে কত? 2 বিয়োগ উপরে 3 মাইনাস কত? 2 মাইনাস 3, তাই না? মাইনাস 3। এখানে 2 লসাগু করেন, উপরে মাইনাস 9 মাইনাস 3, তার মানে কত হবে? 6 মাইনাস 3। এখানে যদি 3 দুগুণে 6, অর্থাৎ 3 বিয়োগ 3 সমান সমান 0। অর্থাৎ এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এইটা তো একটা নিয়ম দেখলাম। আপনি যদি এখন বুঝতে না পারেন এই বিষয়টা, আপনাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা একবার টেনে দেখেন, এটা আপনার জন্য অনেক কাজে দিবে। কি পরিমাণ কাজে দেবে আমি এটা বলে বোঝাতে পারছি না। আমি যে সূত্রটা এখানে দেখাইলাম এইটার এখানে কোনো প্রয়োগ নাই, কারণ এইভাবে করতে গেলে আপনার অঙ্ক করতে সময় বেশি লাগবে। কিন্তু উৎপাদকে বিশ্লেষণটা যদি কঠিন হয়, কথার কথা এখানে যদি কিউব থাকতো আপনার ক্ষেত্রে, এখানে তো কিউব নাই। কিউব থাকলে তো আরো বড় হয়ে যেত, বড় হইতো না বড় হয়ে যেত, বা আরো যদি পাওয়ার থাকতো, 4 থাকতো, তখন এই উৎপাদকটা অনেক বড় হয়ে যেত, তখন আপনার ক্ষেত্রে একটু কষ্ট হইতো, তখন হয়তো 5টা বা 6টা পদ থাকতো। সেক্ষেত্রে এই সূত্রটা একেবারে পারফেক্ট, কিন্তু এখানে এই সূত্র পারফেক্ট না, তার মানে এই সূত্র এখানে আমরা ক্রস দিলাম, কিন্তু আমরা এটা শিখে রাখলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা দেখব উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করার সাধারণ নিয়মটা হচ্ছে যে, সাধারণ নিয়মটা কি, যে এক্স স্কোয়ারের সহগ। এখানে দেখেন, একটু দেখেন এখানে,
সব ছোট হয়ে যাচ্ছে বেশি। অঙ্ক দেখা যায় না? এখানে দেখেন দেওয়া আছে 2x² - x - 3, তাই না? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা কি করি, x² এর সহগ আর x মুক্ত পদ, x² এর সহগ আর x মুক্ত পদ, যেই পদে x নাই সেই পদটাকে বলা হয় ধ্রুবক। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? x মুক্ত পদ মানে সেই পদটাকে বলা হয় ধ্রুবক। তার মানে হচ্ছে এইটা এর সহগ, অর্থাৎ এর সাথে যেটা থাকে সেটাকে বলা হয় সহগ। এইটা আর এটা গুণ করতে হয়, তাই না? গুণ করে আমি কত পাবো? 3 দুগুণে 6। এইটার এখন গসাগু বের করতে হবে। গসাগু করে 2 দিকে করব, যেন যোগ বিয়োগ করলে মাঝখানে একটা পাওয়া যায়। তার মানে আমি এখানে 3 দুগুণে কত পাই? 6। তার মানে 3 আর 2, এখানে কত আছে? মাইনাস আছে না? তার মানে আমার এর ভাবে মাইনাস হতে হবে, আর একটা কি হতে হবে? প্লাস। তাহলে এটা লিখি আমরা 2, এখানে লিখি তাহলে আমরা 2x² - 3x + 2x - 3। আমরা পরের লাইন এমন ভাবে করব যেন ফিরে আবার আগের লাইনে যেতে পারি, অর্থাৎ -3x আর 2x। বীজগণিতে যখন বিপরীত চিহ্ন যুক্ত কোনো কিছু যোগ করি তখন কি হয়? বিয়োগ হয়ে যায়, অর্থাৎ -3 থেকে 2 বিয়োগ করলে আগের টাইপ চলে যাব। তার মানে আগের লাইন যাইতে পারবো, তাই না? এখানে দেখেন এখানেও x কমন আছে, এখানেও x কমন আছে, আছে না নাই? আছে। তাহলে এখানে x কমন নিলে, কমন মানে ভাগ, কমন মানে কি করা? ভাগ করা। ভাগ করছে, এখানে ভাগ করছি, আর ভাগ করে আবার সাথে আবার গুণ আকারে রাখছি। এই ফার্স্ট ব্র্যাকেট মানে ওইটা আবার গুণ করছি, গুণ করলে যেন আগের লাইন আবার যাইতে পারে। তার মানে 2x - 3, এই তো। দেখেন আমরা এটাকে গুণ করেন, 2 x আর x গুণ করলে x², a - x আর 3 গুণ করলে 3x। তার মানে উপরের থেকে নিচে, নিচ থেকে উপরে যাইতে পারছি। এবার দেখেন এখানে কিছু নাই, এখানেও কমন কিছু নাই দুই জায়গাতে। তার মানে আমি কি করব? এবার কমন নিব না, দুই জায়গাতে কি কমন নিব? কিছু নাই মানে 1 তো কমন যাবেই। মানে 1 কমন নিলাম, 2x - 3। কমন নেওয়ার একটাই কারণ, হচ্ছে যে এইটা আর এটা সমান করা। তাহলে দেখেন আমি এই রাশিকেও এটা দিয়ে ভাগ করতে পারবো, এই রাশিকেও এটা দিয়ে ভাগ করতে পারবো। তার মানে আবার কমন নিতে পারবো আমরা, 2x - 3 আর x + 1। তাহলে ভাগশেষ উপপাদ্য থেকে যেটা পেয়েছি আমরা এখানেও সেটাই পেয়েছি। তার মানে যদি এটা বুঝতে পারেন, আগেরটা যদি বুঝতে পারেন ডান লেখেন। আর এটা তো আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ। আমরা যখন উৎপাদক নিয়ে কথা বলবো তখন বিস্তারিত জানাবো, যেন আপনার উৎপাদক নিয়ে কোথাও কোনো অঙ্কের সমস্যা না হয়। মান নির্ণয় নিয়ে যখন আলোচনা করবো তখন মান নির্ণয়। যাই হোক, আমরা তো অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম। আজকের যে 15টি গণিত, এই 15টি কি শিখতে পেরেছি আমরা? যদি শিখতে পারেন অবশ্যই আমাকে থ্যাংক ইউ দেন। তাহলে আমি আবারও আগামী দিন আপনাদের ক্লাস নিব। আমরা আবার সাবজেক্ট ভিত্তিক ক্লাস নিব, 4 প্রক্রিয়ার হয়তো ক্লাসটা নিতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ বা সমাধান করা, সূচকের বেসিক ধারণা, এই সব কিছু নিয়ে একটা ক্লাস নিব, যেন আপনার গণিতের অপারেশনটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা আগামী দিন 4 প্রক্রিয়া নিয়ে ক্লাস করি, কি বলেন? যেখানে কি কি থাকবে বলেনি আমি? 4 প্রক্রিয়ার মধ্যে আগামী দিন কি কি ক্লাস থাকতে পারে একটু আমরা শেয়ার করে নিই আপনাদের জন্য, যদি ভালো হয়। তাহলে আগামী দিন আমরা 4 প্রক্রিয়া নিয়ে ক্লাস করি, তাই না? 4 প্রক্রিয়া। চার প্রক্রিয়া নিয়ে আগামী দিন ক্লাস নিব, যেখানে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো শেখাবো। কি কি শেখাবো? যোগ, গুণ, ভাগ, আর বিয়োগ, না বিয়োগ, কিছু সূত্র, তারপরে সূচক, তারপরে কিছু হয়তো আরো কিছু এই টাইপের যে বিষয়গুলো বেসিক, তারপর সূচক, তারপরে কি সমীকরণ,
এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন ক্লাস নিই। আপনারা কি বলেন? যদি আপনারা বলেন যে হ্যাঁ ভাইয়া আগামী দিন এই বিষয় নিয়ে ক্লাস নেন, তাহলে আমরা আপনাদেরকে একটা নোট শেয়ার করবো, ফেসবুকে নোট শেয়ার করব। অবশ্যই নিজেরা ডাউনলোড করে নেবেন, সরাসরি ফেসবুকে শেয়ার করে দেবো, পিডিএফ বা যাই হোক পিডিএফ আকারে শেয়ার করব। আপনারা কি বলেন? তাহলে আমরা আগামী দিন 4 প্রক্রিয়ার উপরে ক্লাস করি, তাই না? 4 প্রক্রিয়া। কারণ অনেক সময় অনেকের হয়তো অনেক জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, যেমন সূচক বুঝতে অনেক সময় সমস্যা হয়, বেসিক যে ক্যালকুলেশন গুলো আছে, সমীকরণের বেশ কিছু ক্যালকুলেশন আমাদেরকে জানা উচিত, এবং যোগ বিয়োগ গুণ ভাগ কখন কোনটা কাজ করে সবকিছু, সহগ সূচক, তারপরে আপনার ভ্যারিয়েবল, এই টাইপের সবকিছু নিয়ে, তারপরে অঙ্ক সংখ্যা। সহজ কথা হচ্ছে যে সংক্ষেপে 4 প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং সূত্রের কিছু প্রয়োগ দেখব। তাহলে আমরা আগামী দিনের জন্য প্রিপারেশন নিই, আপনারা কি বলেন? আপনারা একটু আমার সাথে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আগামী দিনের জন্য প্রিপারেশন নিই। আপনারা কি বলছেন? আমরা আপনাদেরকে আগামী দিনের ক্লাস, তারপরে ক্লাসের নোট সবকিছু কালকে আমরা সন্ধ্যা 7টার মধ্যে শেয়ার করে দিব। শেয়ার করলে সেটি আপনারা একটু ডাউনলোড করে তাৎক্ষণিক দেখে নেবেন, তবে আপনাদের জন্য সহজ হবে আমাদের ক্লাসগুলো। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকটি ক্লাসই হচ্ছে, যা ক্লাস করছি প্রত্যেকটি ক্লাসই হচ্ছে আমাদের এই কোর্সের অধীনে আছে। এই কোর্সের অধীনে আছে। আমরা হয়তো আমার ব্যস্ততার কারণে বা সময়ের কারণে আমি ধারাবাহিকভাবে ক্লাস নিতে পারছি না, তবে এটা মাথায় রাখবেন যে এই ক্লাসের মধ্যে সেই ক্লাসগুলো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 20 দিনে গণিত জয়। এই কোর্সটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি কোর্স, 100% ফ্রি কোর্স। জাস্ট কি করবেন, আমাদের সাইটে ঢুকবেন, স্যাট একাডেমির মধ্যে ঢুকে এই কোর্সে এনরোল করবেন। এনরোল করলে সেখানে থেকে আমরা এই জায়গাতে আমরা নোটটা দিয়ে দিব। 4 প্রক্রিয়া যেটা বলছি না, 4 প্রক্রিয়া কই গেল, রেখা কোণ 4 প্রক্রিয়াটা কই গেল। আচ্ছা আমরা এখানে দেখি, কোর্সে যাই, কোর্সে গিয়ে আমরা এই জায়গাতে নোটটা দিয়ে দেবেন, আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে। আমি দেখাই কোথায় দিব আর কি। হ্যাঁ, সমীকরণ, সংখ্যা, ভগ্নাংশ, মান নির্ণয়, রেখা। আচ্ছা আমরা ওটাকে উপরে তুলে দেবো 4 প্রক্রিয়াটাকে। গণিতের যে 4 প্রক্রিয়াটা আছে না, এটাকে উপরে তুলে দেবো। বীজগণিতের বেসিক আছে অ্যাকচুয়ালি, ওটা বীজগণিতের বেসিকটা কই গেল, কিভাবে সাজাইছে তো দেয়নি নাকি 4 প্রক্রিয়াটা? বীজগণিতের বেসিকটা কই, বেসিক আচ্ছা এই কোর্সের মধ্যে ওই ক্লাসটা নাই, আমরা যে কাজটা করব ওই কন্টেন্ট গুলো আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে আমাদের ফেসবুকে শেয়ার করব, সেখান থেকে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, স্যাট ফ্যামিলির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা নিয়মিত ক্লাস করতে থাকেন। আগামীকাল আমাদের ইংরেজি ক্লাস নেবেন আমাদের ধ্রুব স্যার, সন্ধ্যা 7:30টায়, 7:30 কি 8টার মধ্যে ক্লাসটি হতে পারে। আপনারা আগামী দিন আমাদের ইংরেজি ক্লাস উপভোগ করবেন, আর তারপর পরে আমার গণিত ক্লাসটিও পাবেন। সবশেষে সবার জন্য শুভকামনা, ভালোবাসা এবং শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।